পেয়ে যাবে বা হয়তো অন্য কোথাও থেকে পেয়ে যাবে, কিন্তু সেকেন্ড পার্টটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেটা হচ্ছে অ্যানালিসিস, যে কোথায় কতগুলো কি কোশ্চেন আসছে। মানে আমাদের 15 30 নম্বর রয়েছে, এই 15-র মধ্যে রয়েছে গ্রামার, ভোকাবুলারি, কম্পোজিশন, এই টাইপের। তো কোথা থেকে কতগুলো কি কোশ্চেন আসছে, এমন নয় যে জাস্ট এমনি কিছু মনে হলো তাই, পুরো ডিটেলস ধরে ধরে দেখিয়ে দেবেন যে কোন টপিক থেকে কতগুলো কি কোশ্চেন আসতে পারে বা আসে বা এসছে। একই রকমের পেডাগজির পার্টটাও। তো একদম ডিটেলসে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। নেক্সট যেটা বলার যে অবশ্যই কিছু এমসিকিউ কোশ্চেন স্যার ডিসকাস করবেন, এবং আমি আজকের ক্লাসের শেষে একদম ফাইনালি জানিয়ে দেবো যে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস কিভাবে পাবে। আজকের একদম ক্লাসের শেষে আমি জানিয়ে দেবো। স্যার জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো। একটু জাস্ট ওয়েট করে যাও, স্যার এখনো জয়েন করেনি, স্যার জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো। স্যার জয়েন করে গেছেন, 8টা বাজে। আরো একবার সবাইকে রিকোয়েস্ট রইলো যে একটু দয়া করে মন দিয়ে ক্লাসটা শোনো, প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো। আর তোমার দিক থেকে মাইক্রোফোন বন্ধ থাকবে আগামীকাল ক্লাস পর্যন্ত। তারপর থেকে অর্থাৎ নতুন ব্যাচে মাইক্রোফোন আর বন্ধ থাকবে না, তখন থেকে মাইক্রোফোন খোলা থাকবে, বা এই সিক্রেট কোড বলেও এই কোনো কিছু থাকবে না। যাই হোক, এইসব নিয়ে পরে কথা হবে। নেক্সট যেটা বলো, তোমার দিক থেকে কমেন্ট বক্স খোলা আছে, ইনকল মেসেজ বা চ্যাট অপশন খোলা আছে। চাইলে তোমাদের কোনো কোশ্চেন থাকলে, কোনো কিছু জানার থাকলে স্যারকে সরাসরি মেসেজ করতে পারো। আমি বলবো অবশ্যই এটা তোমার প্রয়োজনে ব্যবহার করো, অপ্রয়োজনে অন্য কিছু করো না। আর অবশ্যই তোমরা রিয়াকশন দিও, তোমাদের রেসপন্স জানাতে পারবে। একটু দয়া করে আবারও বলছি, আরো একবার রিকোয়েস্ট রইলো যে মন দিয়ে ক্লাসটা দেখো। ইংলিশের মতো বিষয়, সাবজেক্টটা যখন ইংলিশ, তাহলে কনসেন্ট্রেশনের লেভেল অন্যরকম হওয়া উচিত। তো দয়া করে একটু মন দিয়ে শুনবে। 1.5 ঘন্টা বৃথা যাবে না, আমি এটুকু বলতে পারি, বৃথা যাবে না। কি হবে না হবে সে তুমি বলতে পারবে। আমি কখনোই বলছি না যে 1.5 ঘন্টা ক্লাসে তুমি ইংলিশে পণ্ডিত হয়ে যাবে, তোমার নলেজ ইংলিশে জিরো, 1.5 ঘন্টা ক্লাস করার পর তুমি সবকিছু জেনে যাবে, একদম না। কিন্তু বৃথা যাবে না, আমি এটুকু বলতে পারি যে তোমার সময় নষ্ট হবে না, বা তোমার একদম এরকম ক্লাস করার পর মনে হবে না যে কিছু পেলাম না এখান থেকে, পুরো একটা বিগ জিরো হলো, একদম না। কিন্তু কি হবে না হবে, কি পেলে না পেলে, একমাত্র তুমি ফিল করতে পারবে। একটু দয়া করে প্লিজ স্যারকে কোঅপারেট করবে। ডেফিনেটলি তুমি শেষ পর্যন্ত থাকো। আমি ক্লাসের শেষে, মানে স্যার যেখানে ক্লাস শেষ করবেন আমি সেখান থেকে জয়েন করব, এবং রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস নিয়ে আমি আজ ফাইনালি তোমাদেরকে পুরো ডাইরেকশন দিয়ে দেবো কিভাবে কি পাবে না পাবে। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন বা আনমিউট করতে পারবেন। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, গুড ইভিনিং টু অল অফ ইউ। সবাই আমার কথা শুনতে পারছো আশা করি। যদি কেউ সবাই শুনতে পাও তাহলে একবার জাস্ট থাম ইমপ্রেশন দেবে। আর আমি স্ক্রিনটা তোমাদের শেয়ার করে দিচ্ছি, দেখো সবার কাছে ভিজিবল কিনা। দেখো সবার কাছে তোমাদের স্ক্রিনটা ভিজিবল হয়েছে কিনা। ওকে ওকে, তো দেখো, তো আজকে আমাদের ক্লাসে, অর্থাৎ এখানে যারা স্টুডেন্টরা রয়েছে, ইংরাজিতে কম বেশি সবারই ভীতি রয়েছে, কিন্তু আমাদেরকে এই ভীতিটাকে জয় করতে হবে, কারণ আমাদেরকে এক্সামটা ক্র্যাক করতে হবে। এবার এক্সামটা ক্র্যাক করতে গেলে তার জন্য কিছু স্ট্র্যাটেজি তোমাদেরকে নিতে হবে, রাইট? এবার কি কি স্ট্র্যাটেজি হতে পারে? স্ট্র্যাটেজি হচ্ছে যে আমরা নতুন করে তো কোনো কিছু নতুন নতুন কিছু বলবো না ক্লাসে, ঠিক আছে? কিন্তু কিছু পন্থা আমাদের অবলম্বন করতে হবে যাতে আমরা অন্যদের থেকে একটু এগিয়ে থাকি। এবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তার সিলেবাসটাকে ভালো করে দেখতে হবে, যে এখানে সিলেবাসটা কি রয়েছে এবং কতটুকু পড়তে হবে, ঠিক আছে? মানে হোয়াট টু স্টাডি এন্ড হোয়াট নট টু স্টাডি, অর্থাৎ আমাদেরকে কতটা পড়তে হবে এবং কতটা পড়তে হবে না, ঠিক আছে? তো এর জন্য কি দরকার? এর জন্য প্রপার সিলেবাসটা দেখতে হবে এবং তার সাথে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনকে অ্যানালিসিস করতে হবে। এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যত তুমি ভালো করে অ্যানালিসিস করতে পারবে, তত তোমার ক্ষেত্রে কিন্তু পড়াশোনাটা করার ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হবে, ঠিক আছে? এবার আমরা ধরো সিটেট এর যে প্রিপারেশন নেব, এবং আমাদের প্রাইমারি রয়েছে ডব্লিউবি টেট এবং তার সিটেট, এই দুটোকে যদি আমরা প্রিপারেশনটা করি, সেক্ষেত্রে ধরো আমরা যদি প্রথম থেকে সিটেট এর প্রিপারেশনটা করে রাখি, তাহলে কিন্তু ডব্লিউবি টেটটা তোমার কমপ্লিট হয়ে যাবে। কারণ কি দেখো,
যেহেতু আমাদের ইংরাজি যে জায়গাটা রয়েছে দুটো ভাগে ভাগ আছে, একটা হচ্ছে ইংলিশ কম্প্রিহেনশন এবং তার সাথে হচ্ছে ইংলিশ পেডাগোগি। এই কম্প্রিহেনশনের জায়গাটায় হচ্ছে কি যে সিটেটে কিছু কিছু জিনিসপত্র একটু এক্সট্রা থাকে, সেগুলোকে যদি একটু করে নেওয়া যায় তাহলে কিন্তু আমরা দুটোকেই কিন্তু সাইমালটেনিয়াসলি প্রিপারেশন করতে পারবো। এমন কিছু ডিফারেন্স নেই, কিছু জায়গা রয়েছে সেগুলো হচ্ছে আমাদেরকে এক্সট্রা করতে হবে। তো আস্তে আস্তে আমরা দেখি যে কিভাবে আমরা প্রিপারেশনটা করতে পারবো, এবং তার সাথে তোমাদেরকে আমি দেখাবো যে প্রিভিয়াস ইয়ারে কিভাবে প্রশ্নপত্র, কি টাইপের প্রশ্নপত্র হয়েছে, অর্থাৎ টপিক গুলো কি কি ছিল। কারণ টপিক গুলো বিশ্লেষণ না করতে পারলে তুমি তো পড়তে পারবে না, কারণ সবার কাছে ধরো আজকালকার দিনে সবকিছু অ্যাভেলেবেল আছে, তেমন সবার কাছে মেটেরিয়ালসও অ্যাভেলেবেল। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি করে, এটাকেই ফাম্বল করে যে কোথা থেকে স্যার স্টার্ট করব, আমরা কোন চ্যাপ্টারটা পড়া শুরু করব। ঠিক আছে, এমন তো নয় যে তোমার কাছে সময়টা অনন্ত রয়েছে, তোমার কাছে টাইম ইজ লিমিটেড। আমাকে করতে হবে উই হ্যাভ টু কভার অল দিস, ঠিক আছে, উইথিন দ্য স্টিপুলেটেড পিরিয়ড, অর্থাৎ আমাদের সময়টার মধ্যে কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে। তো এখানে সময়টা কিন্তু অত্যন্ত ক্রুশিয়াল। তো আমরা কি হবে সেই জিনিসগুলোকে ভালো করে দেখবো, আমরা পেডাগোগি খুব ভালোভাবে কভার আপ করার চেষ্টা করবো আজকে ক্লাসে। এবং যারা রয়েছে যাদের ধরো একদমই কোনো নলেজ নেই কিভাবে স্যার প্রিপারেশন করবো বা কিছু, আমি সবাই মানে সবার জায়গাটা থেকে বিশ্লেষণ করার চেষ্টা করব যে কিভাবে আমরা কোন স্ট্র্যাটেজি নিয়ে পড়াশোনা করলে সেই জায়গাটা আমরা ওভারকাম করতে পারবো। ঠিক আছে, তো সবাইকে একটু বলবো যে যারা রয়েছে তারা একটু মন দিয়ে ক্লাসটা করো। যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারো। যদি কোনো আননেসেসারি কোনো কমেন্ট করো না, কারণ আমি সবসময় দেখতে পারবো না। আমি চেষ্টা করবো তোমাদের সব ডাউট, অর্থাৎ একটা স্টুডেন্টের কি কি ডাউট হতে পারে, ঠিক আছে, সবটা আমি চেষ্টা করব সলভ করার। তারপরে যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে আমরা এই যে ধরো 1-1.5 ঘন্টা বা যে সময়টা রয়েছে আমাদের, সেই সময়টার পরে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে রিগার্ডিং ইংলিশ সাবজেক্ট সম্পর্কে, যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞেস করবে, আর অন্যান্য তথ্য তোমাদেরকে স্যার দিয়ে দেবেন। ঠিক আছে, তো সবাইকে একটু বলবো যে একটু মন দিয়ে ক্লাসটা করো। ঠিক আছে, আচ্ছা দেখো, তোমরা বিস্তারিত কি সিলেবাস রয়েছে এই সব ব্যাপারগুলো ভালো করে জানো। ঠিক আছে, আমি সেইগুলো নিয়ে বেশি কিছু বলছি না, আমি জাস্ট কয়েকটা জিনিস তোমাদেরকে বলে দিতে চাইছি। সেটা হচ্ছে কি যে আমাদের যে পিটেড বা সিটেড পেপার 1 যেটা, ঠিক আছে, তো পিটেড বা সিটেড পেপার 1, সিটেড পেপার 1 এখানটাতে ইংরেজি 30 নম্বর রয়েছে। ঠিক আছে, তো এই জায়গাটা আমরা সবাই জানি, এখানে আমাদের মোটামুটি 30 নম্বর ইংরেজি রয়েছে। এই একই রকম ভাবে এখানে ভাগ হয়ে যাচ্ছে কি কোন কোনগুলো আছে, অন্যান্য গুলো নিয়ে আলোচনা করছি না। ইংরাজির ক্ষেত্রে যেটা রয়েছে সেটা বলছি। ইংরাজির ক্ষেত্রে 30 মার্কস রয়েছে, যেখানে হচ্ছে তোমাদের ইংলিশ কম্প্রিহেনশন চলে যাচ্ছে একদিকে, আর একটা হচ্ছে ইংলিশ পেডাগোগি চলে আসছে। এই দুটো ভাগ রয়েছে। ঠিক আছে, এরপরে যদি আমরা আপার প্রাইমারি টেট বা সিটেড পেপার 2 দিকে দেখি, সেখানেও কিন্তু একই রকম ভাবে আমাদের ইংরাজি রয়েছে। বাদ বাকি তোমাদের কি রয়েছে তোমরা জানো। ইংরাজির ক্ষেত্রে এখানেও 30 নম্বর একই রকম জিনিস থাকছে। ঠিক আছে, ইংলিশ কম্প্রিহেনশন এবং পেডাগোগি দুটো পোর্শনই কভার করছে এখানটাতে। ঠিক আছে, আর যেটা আমাদের পিটি লেভেল থাকে সেখানে আমাদের শুধুমাত্র পেডাগোগি পোর্শনটা থাকে না, আমাদের গ্রামার থাকে। ঠিক আছে, মানে ইংলিশ মানে গ্রামার যে জায়গাটা রয়েছে ওই জায়গাটা থাকে, পেডাগোগিটা নেই। যাই হোক, এই হচ্ছে আমাদের পুরোপুরি আর কি সিলেবাস। এবার আমাদের সিলেবাসে কি কি রয়েছে সেই ব্যাপারগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। দেখো, এবার তোমাদের কি কি থাকছে না থাকছে পুরো জায়গাটা আমি এখানে, তোমাদের যে পিডিএফ রয়েছে তোমরা দেখে নিতে পারবে যে কি কি আছে এখানটাতে। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ 2 তে কি রয়েছে, ঠিক আছে, কত নম্বর কি রয়েছে সবই তোমরা দেখতে পারবে। আচ্ছা, আমি আস্তে আস্তে এগিয়ে যাই। ধরো আমরা চলে আসি এখানটাতে। ভালো করে একটু শুনবে, ঠিক আছে। ইংলিশ পেডাগোগি, প্রথমে আমি পেডাগোগিটা নিয়ে আলোচনা করবো, তারপরে আমরা কম্প্রিহেনশন থেকে কি ধরনের প্রশ্ন হয় সব ব্যাপারটা আমরা ডিটেলসে আলোচনা করবো। ঠিক আছে, দেখো, ইংলিশ পেডাগোগি পোর্শনটা যেখান থেকে আমার 15 নম্বর থাকছে, তার সিলেবাসটা কিন্তু আমাদের এখানটাতে, এটা আমাদের সিটেট বলো আর প্রাইমারি টেট বলো, যেখানটা ডাব্লিউবি আর কি, এই দুটো কিন্তু সেম থাকছে, কোনো রকম চেঞ্জেস নেই। ঠিক আছে, তো প্রথমে আমাদের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ স্কিলস। ঠিক আছে, এই যে স্কিল অর্থাৎ একটা ল্যাঙ্গুয়েজ, প্রথমে আমরা ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে জানি। ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি?
ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইট ইজ আ কি বলবো, ইট ইজ আ মিনস অফ কমিউনিকেশন। বা এটা আমাদের কি করে, ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি করে, প্রথমে ল্যাঙ্গুয়েজটা সম্বন্ধে বলি। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ কি হয়, আমরা ল্যাঙ্গুয়েজ কাকে বলি, এটা হচ্ছে একটা কাজ করে হচ্ছে আ মিনস অফ কমিউনিকেশন, অর্থাৎ আমাদের যে যোগাযোগের মাধ্যম তৈরি করে দেয় ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো এভাবে ধরো যে ইংরেজির যে মোটামুটি যে জায়গাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি, ধরো এটা প্রথমত একটা কমিউনিকেশনের মাধ্যম, এবং আমরা যে সমস্ত ইনস্ট্রাকশন গুলো দিই, ঠিক আছে, আমরা কি কি বলতে চাইছি বা কিছু, সেই ইনস্ট্রাকশনের মাধ্যম হিসাবেও কাজ করে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, নাম্বার 3 হচ্ছে ইট ইজ আ স্ট্রাকচার্ড ফর্ম, অর্থাৎ এর একটা নির্দিষ্ট গঠন রয়েছে বা আকার আছে, স্ট্রাকচার্ড ফর্ম। ঠিক আছে, মানে তুমি হঠাৎ করে একটা ল্যাঙ্গুয়েজকে এমনি তো বলতে পারবে না, ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা স্ট্রাকচারাল ফর্ম। ঠিক আছে, আচ্ছা, ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা সিম্বলিক ফর্মে তৈরি হয়। ঠিক আছে, সিম্বলিক অ্যান্ড ডাইনামিক দুটোই কিন্তু ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আর কি মাথায় রাখতে হবে। ঠিক আছে, ইট ইজ আ সিম্বলিক অ্যান্ড ডাইনামিক। ঠিক আছে, আর ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমাদের কি কি তৈরি হয়ে থাকে, আমাদের যে আমরা যে সামাজিক ব্যবহারগুলো করি, অর্থাৎ সোশ্যাল বিহেভিয়ার, যার মাধ্যমে কিন্তু এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিন্তু একজনের সাথে অপরের, ঠিক আছে, আমাদের একটা সম্পর্ক গড়ে ওঠে। অর্থাৎ আমাদের যে বিহেভিয়ারটা, আমরা ব্যবহারগুলো করি সামাজিক ক্ষেত্রে, সেগুলো কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ কিন্তু তৈরি করে দেয়। কারণ একটা প্রদেশের মানুষজন তারা কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে, তার মাধ্যমে কিন্তু আমরা তাদের সাথে পরিচিতি লাভ করি। এবং এর মাধ্যমে কি হবে, এই যে সোশ্যাল ইন্টারাকশন হচ্ছে, অর্থাৎ সামাজিক যে যোগসূত্র স্থাপন হচ্ছে, বা আমাদের যে ব্যবহারগুলো আমরা একে অপরের সাথে করছি, এর সাথে আমাদের কি তৈরি হচ্ছে, আমাদের একটা কালচারের আদান প্রদান করছে, অর্থাৎ তাদের সংস্কৃতির আদান প্রদান করছে, এবং এই সংস্কৃতির আদান প্রদান আস্তে আস্তে একটা সভ্যতার দিকে নিয়ে যাচ্ছে, সিভিলাইজেশনের দিকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। সুতরাং মানুষের মধ্যে, অর্থাৎ বিভিন্ন মানুষের, বিভিন্ন প্রকারের মানুষের মধ্যে, বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে একটা যে হারমোনি তৈরি হচ্ছে বা একটা যে আন্তর সম্পর্ক তৈরি হচ্ছে, এই পুরোটাই কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তৈরি করি। ঠিক আছে, এইবার দ্বিতীয়ত আসছি হচ্ছে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এই যে আমাদের ইংরাজি ল্যাঙ্গুয়েজ। আজকে তোমরা দেখতে পাও যে আজকালকার দিনে ইংরাজির একটা বিরাট বাড়বাড়ন্ত রয়েছে, বা চারিদিকে আমরা ইংরাজির জন্য আমরা দেখি যে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শুরু করে সব জায়গায় মোটামুটি একটা ইন্টারাকশনের মাধ্যম হয়ে গেছে ইংলিশ, যেহেতু একটা মোটামুটি সর্বব্যাপী, ঠিক আছে, আমরা একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে এটাকে চিনি। এবার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তো আমাদের, এটা তো আমাদের ধরো একটা ইয়ে নয় আর কি, যে এটা তো আমরা অ্যাকোয়ার করে করি না। ঠিক আছে, মানে অ্যাকুইজিশন তো নয়, ঠিক আছে, এটা তো লার্নিং, অর্থাৎ এটাকে শিখতে হয়, রাইট, এটাকে আমাদের শিখতে হয়। তো এই যে লার্নিং প্রসেসের মধ্যে এরপরে আমরা একটা জায়গায় পড়বো, সেটা হচ্ছে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। তো অ্যাকুইজিশনটা হচ্ছে কি, যেটা আমরা ন্যাচারালি শিখে যাই, যেটা আমাদের মাতৃভাষা, মাতৃভাষা কিন্তু আমরা আস্তে আস্তে নিজে নিজেই শিখতে পারি। কিন্তু লার্নিং এর ক্ষেত্রে কি হয়, আমরা যেহেতু এটা একটা লার্নিং, যখন কোনো একটা ল্যাঙ্গুয়েজ আমি শিখছি, তখন কি হচ্ছে, এটা কিন্তু আমাদের একটা স্কিল তৈরি করছে। কি স্কিল? স্কিলটা তৈরি করছে কি, যে বিভিন্ন কাজকর্মগুলো আমরা ইংরাজিতে করতে পারি। ঠিক আছে, যে বিভিন্ন সরকারি কাজকর্ম রয়েছে বা আমাদের যে নিত্য প্রয়োজনীয় কাজকর্ম রয়েছে, যেখানে ইংরাজি মাধ্যম হিসেবে গড়ে ওঠে, সেই স্কিলটা আমাদের এর মাধ্যমে গড়ে ওঠে। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা কি, এটা আমাদের স্কিল এবং আমাদের প্র্যাকটিস, আমরা যত প্র্যাকটিস করব তার মাধ্যমে কিন্তু আমাদের স্কিলটা গড়ে ওঠে। ঠিক আছে, এবং এটা একটা সচেতন প্রক্রিয়া, মানে আমরা এটা কিন্তু কনসিয়াসলি করছি যে আমাদের নিজেদের সুবিধার্থে এই জিনিসটা শিখতে হবে। ইট ইজ আ কনসিয়াস প্রসেস, এমন নয় যে আমরা আনকনসিয়াসলি শিখে যাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ এই যে প্রসেসটা রয়েছে, এটা কিন্তু আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে সাহায্য করে। বোঝা গেল? আমরা যখন লার্নিং অ্যাকুইজিশনের ব্যাপারটা পড়বো, আর ওই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। এবার হচ্ছে আমরা যদি এই যে ইংলিশ লার্নিং, তাহলে এই ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি ল্যাঙ্গুয়েজ কি, এবং তার সাথে হচ্ছে ইংরেজির যে ব্যবহার। ঠিক আছে, এবং মোটামুটি ভাবে যে আমাদের 1835 সালে যখন আর কি ম্যাকুলে, ঠিক আছে, আমাদের এডুকেশন, মানে তখনকার সেই সময় হচ্ছে এডুকেশন প্রেসিডেন্ট, মানে এডুকেশন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন, তিনি বললেন যে আস্তে আস্তে ইংরাজি শিক্ষার প্রচলন করতে হবে, কারণ ভারতীয়দের সাথে কাজকর্ম করতে গেলে তাদেরকেও ইংরাজি শিখতে হবে। এইভাবে আস্তে আস্তে কিন্তু ইংরাজির জায়গাটা, মানে ভিত্তিপ্রস্তরটা তৈরি হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক,
এরকম ভাবে আমরা এগোচ্ছি এবং দেখতে পাবো যে সেখানে আর কি যে উচ্চ শ্রেণীর মানে উপরের লেভেলে যদি কেউ শিখতে পারে ল্যাঙ্গুয়েজটা, তাহলে আস্তে আস্তে নিচের নিচের যে মানুষও কিন্তু শিখতে পারবে। এইভাবে প্রসেসটা কিন্তু এগোচ্ছি। তো এভাবে এবার দেখো যে আমাদের বিষয়টা ছিল হচ্ছে স্কিল। এবার হচ্ছে দক্ষতা কিভাবে আমরা বাড়াবো, ল্যাঙ্গুয়েজের স্কিলটা আমরা কিভাবে তৈরি করবো। এবার এই যে স্কিল অর্থাৎ দক্ষতা তৈরি করার যে বিভিন্ন উপায় রয়েছে সেইগুলো আমরা একটু শিখে নেব। ঠিক আছে, প্রথমত যে ল্যাঙ্গুয়েজ স্কিল হচ্ছে, আমরা 4টে জিনিসের উপরে কিন্তু ল্যাঙ্গুয়েজের স্কিলটা তৈরি হতে পারে। সেটা হচ্ছে প্রথম, সে মেথডটা হচ্ছে LSRW মেথড। ঠিক আছে, এই সিকোয়েন্সে বা অর্ডারে আমাদেরকে চলে। প্রথমটা হচ্ছে লিসেনিং, তারপর এটা হচ্ছে স্পিকিং, তারপর হচ্ছে রিডিং এবং তার সাথে হচ্ছে রাইটিং। ঠিক আছে, এইখানে আমাদের এর মাধ্যমে আমাদের দুটো স্কিল প্রথমত তৈরি হতে পারে। সেটা হচ্ছে একটা হচ্ছে রিসেপটিভ স্কিল, আর একটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। ভালো করে বুঝবে। রিসেপটিভ স্কিল মানে হচ্ছে যেখানে আমরা শুধুমাত্র অ্যাকসেপ্ট করি, অনলি অ্যাকসেপ্ট। মানে ধরো আমরা যখন কোনো রেডিও কিংবা টেলিভিশনের সামনে বসে কোনো কিছুকে শুনি, অর্থাৎ এখানে কিন্তু একটা ইউনিল্যাটারাল অ্যাপ্রোচ হয়, অর্থাৎ আমরা শুধু একপাক্ষিক ব্যাপারটা কিন্তু গ্রহণ করি। তাহলে এই যে গ্রহণ, অনলি অ্যাকসেপ্ট, এখানে কিন্তু আমরা কোনো পাল্টা কোনো প্রশ্ন করতে পারি না বা কিছু। তাহলে এটার ক্ষেত্রে আমরা রিসেপটিভ স্কিলের মধ্যে কাদেরকে রাখবো, আমরা লিসেনিং কে রাখবো, মানে আমরা শুনছি এবং হচ্ছে পড়ছি। ঠিক আছে, এখানে কিন্তু এই দুটো হচ্ছে আমাদের রিসেপটিভ স্কিল হয়ে যায়। ঠিক আছে, আর একটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল, যেখানে হচ্ছে প্রোডাক্টিভ স্কিল কি হয়, যেটা অনলি প্রডিউস, মানে যেটা আর কি প্রডিউস করে, কোনো কিছু উৎপাদন করে, মানে যেখানটাতে আমরা পাল্টা কিন্তু বাইল্যাটারাল অ্যাপ্রোচও হতে পারে। যেমন ধরো স্পিকিং, আমি বলছি, কেউ একজন শুনছে, সেও কিন্তু পাল্টা প্রশ্ন করছে যে স্যার আমার এই জিনিসটা আমরা বুঝতে পারলাম না বা কিছু। আর একটা হচ্ছে রাইটিং, রাইটিং এর ক্ষেত্রেও কেউ কিন্তু বলতে পারে যে এই রাইটিংটা আরো ভালো হতে পারতো বা কিছু। অর্থাৎ এর মাধ্যমে একটা প্রোডাক্টিভ স্কিল তৈরি হতে পারে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা শিখলাম হচ্ছে রিসেপটিভ স্কিল এবং তার সাথে হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে রিডিং এর ক্ষেত্রে আরেকটু যদি আমি যাই, সেটা হচ্ছে যে আমাদের দুটো রিডিং আমরা সাধারণত আমরা পড়ে থাকি যে পড়াশোনার ক্ষেত্রে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ইন্টেন্সিভ রিডিং আর একটা হচ্ছে এক্সটেন্সিভ রিডিং। দেখবে বলে থাকি অনেক সময় আমরা ব্যবহার করি যে ইন্টেন্সিভ রিডিং করতে হবে, না হলে আমার ব্যাপারটা মনে থাকছে, মানে মনে রাখতে পারছি না। ইন্টেন্সিভ, যখন তুমি ইন্টেন্স মানে তীব্র, ঠিক আছে, ইন্টেন্সিভ এই ওয়ার্ডটার মধ্যেই কিন্তু একটা ইন্টেন্সিটি রয়েছে বা প্রবল বা একটা তীব্রতা রয়েছে। ঠিক আছে, ইন্টেন্সিভ মানে প্রবল। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, ইন্টেন্সিভ রিডিং যখন করছি, তার মানে আমি যখন প্রথম ধরো আমি একটা বই হাতে পেয়েছি, ঠিক আছে, মনে করো স্কুলের দিনগুলো, যখন আমরা একটা বছর কাটিয়ে আবার নতুন বছরে পা দিচ্ছি, অর্থাৎ আমরা যখন মানে প্রমোটেড হচ্ছি অন্য ক্লাসে, তখন আমাদের কিন্তু নতুন বই আসতো এবং তখন আমরা প্রথম থেকে আবার ইন ডিটেলে পড়া শুরু করতাম। ঠিক আছে, ইন ডিটেলে পড়ছি এবং আমরা আস্তে আস্তে ধীরে ধীরে পড়তাম। আজকে এখান থেকে এইটুকু, অর্থাৎ এই যে এখান থেকে 1 পৃষ্ঠা পড়া দিলাম, তার মানে তুমি কিন্তু স্লো রিডিং এ এগোচ্ছিলাম আমরা। ঠিক আছে, কারণ আমাদেরকে আরো পড়তে হবে, আস্তে আস্তে জানতে হবে, কারণ আমরা আমরা সবটাই কিন্তু জানি না, আমাদের অজানার থেকে জানার দিকে যেতে হচ্ছে। সুতরাং সেখানে তোমাকে কিন্তু স্লো রিডিং করতেই হবে। আচ্ছা, আর একটা হচ্ছে কি, মানে এখানটায় তোমাকে কি করবে, এখানে তোমাকে কিন্তু তোমার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটাকে বাড়াবে, তোমার বোঝার, অর্থাৎ তুমি বুঝতে পারছো কিনা, যে স্যার আমি পড়ে বুঝতে পারছি না, তাহলে কিন্তু হবে না। কারণ ইন্টেন্সিভ রিডিং করছো মানে তোমার আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে এখানটায় আমি শুধুমাত্র বুঝবো, ঠিক আছে, আমি যেমন মুখস্থ করছি বা পড়ছি, সেটা ডিটেলে স্টাডি করছি, আস্তে আস্তে পড়ছি, মানে কি আমি আমার আন্ডারস্ট্যান্ডিংটাকে বাড়াচ্ছি, আমার এই যে বিষয়ের প্রতি যে আমার গ্রিপ বা আমার বিষয়ের প্রতি দক্ষতা তৈরি হচ্ছে, সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এটা কিন্তু ইন্টেন্সিভ রিডিং এর মাধ্যমে আমাদের তৈরি হয়। ঠিক আছে, এইবার যখন ভাবো তুমি যখন একদম শেষ, মানে মোটামুটি সারা বছর ধরে তুমি পড়েছো, তুমি এবার পরীক্ষার আগে, অর্থাৎ পরীক্ষা ধরো ফাইনাল পরীক্ষা আছে বা তার 1 মাস আগে বা 1.5 মাস আগে,
তুমি তখন কি করছো? তুমি তখন রিভিশন করছো, কারণ তোমার কাছে সবটা পড়া হয়ে গেছে, তুমি তখন রিভিশনে লেগেছো। তার মানে কি, তখন তুমি কিন্তু রিভিশনের কথাগুলো মনে রাখো, সেই মনে করো দিনগুলো, তখন তোমরা কিন্তু খুব ফাস্ট রিডিং করতে, যাতে আমরা কম সময়ে প্রচুর জিনিস পড়ে নিতে পারি, কারণ আমাকে অনেক সাবজেক্ট পড়তে হবে। তাহলে সেই সময় তোমার কিন্তু ফাস্ট রিডিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ইট ইজ অনলি ইউজড ফর রিভিশন। তাহলে রিভাইজ করছি, মানে জিনিসটা আমার কাছে পড়া আছে, আমাকে ইন ডিটেল আর পড়ার দরকার নেই, আমার ডিটেলসে আমি পড়ে এসেছি, এবার জাস্ট আমাকে রিভিশন করব। ঠিক আছে, এবার এই যে পড়াশোনাটা, সেটা কিন্তু আমরা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপমেন্টের দিকে আমাদের যাচ্ছে না, এটা কিন্তু আমাদের এনজয়মেন্টের দিকে নিয়ে যাচ্ছে। মানে আমরা জাস্ট এনজয় করছি পড়তে পড়তে, মানে যেটা পড়ছি সেটা আমরা উপভোগ করছি। অর্থাৎ তোমার যখন পড়াটা উপভোগ্য হবে, তখন সেটা কিন্তু এক্সটেন্সিভ রিডিং এর দিকে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের জার্নিটা অবশ্যই সব সময় ইন্টেন্সিভ থেকে এক্সটেন্সিভ এর দিকে নিয়ে যায়, ইন্টেন্সিভ টু এক্সটেন্সিভ, এই জায়গাটা আমাদের জার্নি হয়ে থাকে। ঠিক আছে, এবার এবার আমরা যদি আরেকটু যাই, সেটা হচ্ছে কি, ধরো এর মধ্যে আরো একটা জিনিস আমরা পড়তে পারি, সেটা হচ্ছে স্ক্যানিং। আমরা বিভিন্ন পড়াটাকে বিভিন্ন রকম ভাবে আমরা ভেঙে ভেঙে দেখবো। স্ক্যানিং, আর একটা হচ্ছে স্কিমিং। স্কিমিং এবং স্ক্যানিং দুটো ওয়ার্ডের সাথে আমরা অল্প বিস্তর পরিচিত, না পরিচিত থাকলেও এবার পরিচিত হয়ে যাব, কোনো অসুবিধা নেই। স্ক্যানিং বলতে বোঝায় এটাকে তুমি ইন্টেন্সিভ রিডিং এর মধ্যে রাখো, মানে যেখানটাতে আমি ডিটেলে স্টাডি করছিলাম, ইন্টেন্সিভ রিডিং এর মধ্যে আমরা রাখলাম। আমরা যখন স্ক্যান করছি কোনো কিছু, দেখবে যখন তুমি কোনো জেরক্স সেন্টারে যাবে, যখন তখন ওটাকে স্ক্যান করে তারপরে প্রিন্ট করতে হয়, তারপরে কিন্তু হয়, তার মানে স্ক্যান করা মানে হচ্ছে ও কিন্তু ডিটেলে সবটা পড়ে নিল। ঠিক আছে, তখন কি করছে, মানে কারণ কি, আমরা জাস্ট টু গেট আ স্পেসিফিক আইডিয়া, জাস্ট টু গেট স্পেসিফিক আইডিয়া, মানে আমি যেন ওই বিষয়ের ওপরে বা ওই সাবজেক্টের ওপরে স্পেসিফিক আইডিয়াটাকে পেয়ে যাই। ঠিক আছে, এই জায়গাটা আমরা মনে রাখবো। ঠিক আছে, আচ্ছা, আর স্কিমিং এর ক্ষেত্রে চলে যাই যদি, তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু এক্সটেন্সিভ রিডিং এর মধ্যেই পড়বে, এক্সটেন্সিভ রিডিং। ঠিক আছে, তার মানে এখানটায় আবার বলতে হয় সেটা হচ্ছে র্যাপিড রিডিং, যেটা খুব তাড়াতাড়ি পড়ে ফেলবো, কারণ এখানে হচ্ছে টু গেট আ জেনারেল ওভারভিউ, টু গেট আ জেনারেল ওভারভিউ, মানে আমি যেন বিষয়টা সম্বন্ধে একটা জেনারেল ওভারভিউ পাই। হয়ে গেল ব্যাপারটা, তাহলে স্ক্যানিং এবং স্কিমিং ও ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, তাহলে জিনিসটা কিন্তু জাস্ট এরকম বিভিন্ন রকম ভাবে তোমাদেরকে প্রশ্ন করতে পারে যে স্ক্যানিংটা কি, তাহলে হয়তো তোমরা পড়েছো যে ইন্টেন্সিভ রিডিং পড়েছো কিন্তু স্ক্যানিং পড়োনি, ব্যাপারটা কিন্তু একই জিনিস, জাস্ট ঘুরিয়ে পড়লো। আচ্ছা, আবার প্রশ্ন করতে পারে প্রশ্নকর্তা যে বলতো প্যাসিভ রিডিং আর অ্যাক্টিভ রিডিং এর মধ্যে ডিফারেন্সটা কি। তাহলে এবার দেখি আমরা প্যাসিভ এবং অ্যাক্টিভ রিডিং এর মধ্যে পার্থক্যটা। তাহলে এবার প্যাসিভ রিডিং বলতে কি বোঝায়, যেখানে আমরা রিসেপটিভ স্কিলটাকে বিল্ড আপ করি। ঠিক আছে, রিসেপটিভ স্কিল, তার মানে যে ভালো করে বুঝবে যে এখানটায় আমরা কি করছি, রিসেপটিভ স্কিল মানে হচ্ছে লার্নিং অ্যান্ড রিডিং। ঠিক আছে, ভালো করে বুঝবে, এটাতে কিন্তু কোনো অ্যাক্টিভিটি ইনভলভমেন্ট হয় না, মানে কোনো অ্যাক্টিভিটি তোমার লাগে না। ঠিক আছে, কারণ তুমি শুধু পড়ছো আর শুনছো, কোনো অ্যাক্টিভিটি নেই, তাহলে অ্যাক্টিভিটি ইনভলভমেন্ট এখানে কিন্তু নেই। কিন্তু অ্যাক্টিভ লার্ন স্কিলে, যেটা তোমার প্রোডাক্টিভ স্কিল হবে, যেটা তোমাকে কিছু প্রডিউস করতে সাহায্য করবে, সেখানে তোমার কিন্তু অ্যাক্টিভিটি অবশ্যই দরকার। কারণ তুমি যখন ভালো কিছু প্রডিউস করতে চাইছো, যখন ধরো তোমরা দেখেছো যখন তোমরা ক্লাসে পড়তে, তখন দেখেছো প্রতিটা জিনিস শেখার পরে তোমাদের অ্যাক্টিভিটি থাকতো, অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2.0 এরকম থাকতো। কেন? কারণ তোমরা যে জিনিসটা শিখে এলে বা গ্রামারটা শিখলে, সেই জিনিসটার একটা বাস্তব প্রয়োগ তোমাদের সামনে যদি না থাকে, তাহলে তোমাদের কিন্তু একটা মানে সেই ব্যাপারে কিন্তু সম্যক ধারণা তৈরি হবে না। সেই জন্য তার অ্যাক্টিভিটি কিন্তু এখানে ইনভলভমেন্ট থাকতেই হবে। ঠিক আছে, কোথায়? অ্যাক্টিভ স্কিলে। বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা শিখবো হচ্ছে দুটো রিডিং আমরা একদম নর্মাল আমরা শিখেছি, সেটা হচ্ছে লাউড রিডিং, যে আমরা জোরে জোরে কোনো কিছু পড়তে অভ্যস্ত, অনেকে জোরে জোরে পড়তে ভালোবাসে, আবার কেউ মনে করে যে না আমি আস্তে আস্তে পড়বো। ঠিক আছে, সাইলেন্ট রিডিং এবং লাউড রিডিং। এবার যখন তুমি যখন জোরে জোরে পড়ছো, ঠিক আছে, জোরে জোরে পড়লে কি হবে, প্রথমত তোমার উচ্চারণটা কারোর মাথায় রাখবে যে হ্যাঁ কি উচ্চারণটা করছে, ঠিকঠাক করে উচ্চারণটা করছে তো সেটা,
তার কিন্তু কানে বাজবে না, উচ্চারণটা কিন্তু প্রোনাউন্সিয়েশনটা কিন্তু ভুল করছে। 2 নম্বর হচ্ছে তার ইন্টোনেশন, ঠিক আছে, তার ইন্টোনেশনটাও কিন্তু বোঝা যাবে যে সে কোন ইন্টোনেশনে কথাবার্তাগুলো বলছে বা ঠিকঠাক করে বলছে কিনা, ঠিক আছে। তো ইন্টোনেশন মানে তোমরা জানো স্বরভঙ্গি, কোন ভঙ্গিমায় সে কথা বলছে, ঠিক আছে। তো সেটা হতে পারে ইংলিশ ইন্টোনেশন, কোনো একটা বেঙ্গলি ইন্টোনেশন এরকম হতে পারে, জার্মান ইন্টোনেশন এরকম হয়। আর আরেকটা হচ্ছে সাইলেন্ট রিডিং, যেখানে আমরা কি করি, আমাদের ধরো যখন আমরা আস্তে আস্তে পড়ি না, তখন আমাদের কিন্তু আমরা একটা কমফোর্ট পাই যে আমরা জোরে জোরে পড়ছি না, গলায় প্রেশার পড়ে না, ঠিক আছে, আমরা কিন্তু একটা কমফোর্ট পাই। তার মানে এখানটায় কিন্তু আমরা কমফোর্ট বা ইজের জন্য পড়াশোনা করি, যে আমরা একটা কমফোর্ট রিডিং চাইছি, ঠিক আছে, মানে কমফোর্ট অফ রিডিং অ্যান্ড কমফোর্ট অফ মাইন্ড, আমার মনের একটা কমফোর্ট চাইছি, ঠিক আছে। আর একটা কিন্তু এখানে মনে রাখতে হবে, সাইলেন্ট রিডিং এ কখনোই তোমার প্রোনাউন্সিয়েশন স্কিলটা ডেভেলপ করবে না, প্রোনাউন্সিয়েশন কিন্তু বা ইন্টোনেশন বলো, এই জায়গাটা কিন্তু তোমার ডেভেলপ করবে না, ঠিক আছে, তোমার স্বরভঙ্গি সেটাও তোমার ডেভেলপ করবে না। তাহলে লাউড রিডিং এ সবসময় প্রোনাউন্সিয়েশন এবং ইন্টোনেশন ডেভেলপ করে। প্রশ্ন আসবে যে লাউড রিডিং এ কোন জিনিস দুটো মানে প্রোনাউন্সিয়েশন এবং ইন্টোনেশন কোন রিডিং এর ক্ষেত্রে আমরা দেখি যে কিন্তু ম্যাটার করে আর কোনটা করে না, এরকম কিন্তু প্রশ্ন আসবে, ঠিক আছে। তো সেটা হচ্ছে আমরা শিখে নেবো, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। তো এইবার কথা হচ্ছে যে এই যে ল্যাঙ্গুয়েজটা আমরা শিখছি, ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ডেভেলপমেন্ট আমরা দেখবো, ঠিক আছে। তো ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে, ঠিক আছে। তো সেটাও আর কি আমরা পরে আস্তে আস্তে দেখছি, ঠিক আছে। আচ্ছা, এবার বিভিন্ন, এবার ধরো বিভিন্ন এইসব ব্যাপারগুলোতে আরো জোর দেওয়ার জন্য, ঠিক আছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ স্কিলটাকে আরো কিভাবে ডেভেলপ করতে পারি বা কিছু, এক্ষেত্রে বিভিন্ন রকম মানুষজন বিভিন্ন রকম করেছে। যেমন নম চমস্কি সম্বন্ধে তোমরা হয়তো জানো অনেকে, ঠিক আছে, সে হচ্ছে থিওরি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের থিওরি দিয়েছিল, যে আমরা হিউম্যান বিং যখন জন্মগ্রহণ করি, তখন যদি ধরো আমরা যদি একটা আমাদেরকে কোনো হওয়ার সাথে সাথে আমরা যখন জন্মগ্রহণ করলাম, যদি মনে করি যে সঙ্গে সঙ্গে তাকে একটা জঙ্গলে ছেড়ে দিয়ে আসবে, ঠিক আছে, তো প্রথমত তোমার জঙ্গলে ছেড়ে দিয়ে আসলে কি হবে, যে জন্তু মানে মনে করো যে জন্তু জানোয়ার তোমাকে মেরে ফেলছে না, মানে প্রথমত তোমার একটা ওয়াইল্ড এনিমালস তোমাকে মেরে ফেলবে। যদি আমি ধরে নিই একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, যে আমি যদি একটা কোনো জঙ্গলে তোমাকে ছেড়ে দিয়ে আসি, তোমাকে যদি কোনো জন্তু জানোয়ার না মেরে ফেলে, তাহলে তুমি কি ভাষা শিখতে পারবে, ঠিক আছে। তো তখন বলছে যে বাচ্চার ধরো মোটামুটি 5 থেকে 10 বছর যদি বয়স হয়, তাহলে কিন্তু সে কিন্তু ভাষাকে শিখতে পারবে না, কারণ সে কিন্তু সেই ল্যাঙ্গুয়েজ শেখার জন্য একটা বাতাবরণ বা এনভায়রনমেন্ট কিন্তু পাইনি, ঠিক আছে। তো সেই জন্য বলছে যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট করতে গেলে বা ল্যাঙ্গুয়েজকে আরো উন্নত করতে গেলে বা শেখার জন্য তার একটা কিন্তু এনভায়রনমেন্ট অবশ্যই দরকার। অর্থাৎ তিনি বলছেন যে বিভিন্ন মানুষ তার ভাষা শিক্ষার জন্য বা তার কথা বলার এবিলিটি নিয়ে জন্মায়, ঠিক আছে, এটা কিন্তু ঠিক, কিন্তু তার জন্য তার কিছু মানে তার নিজের মধ্যে কিছু এবিলিটি বা ক্যাপাবিলিটি থাকে, কিন্তু সমস্ত গুণ বা সমস্ত কিছু সে শেখার পরেও সে যদি সেই ভাষাকে শেখার জন্য পরিবেশ যদি না পায়, সেই পরিবেশে যদি না যেতে পারে, সে কিন্তু কখনোই তার ভাষাকে শিখতে পারবে না। সেখান থেকেই একটা জিনিস তিনি আর কি বলছেন, সেটা হচ্ছে LAD, ল্যাড। ল্যাড হচ্ছে কি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ঠিক আছে। তো এটা মোটামুটি এই যে ল্যাড যেটা বলেছে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের কথা উনি বলছেন, সেটা উনি বলছেন যে মোটামুটি বাচ্চাদের 5 থেকে 7 বছর এই সময়টা খুবই অ্যাক্টিভ থাকে, এবং এটা তখন কি করে, এই ল্যাড এটা কি করে, হেল্প করে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এই ডিভাইসটা কি করে যে কারোর এই ল্যাঙ্গুয়েজ প্রডিউস করতে বা ল্যাঙ্গুয়েজকে ভালো করে শেখার জন্য সাহায্য করে, ঠিক আছে। তো এই ব্যাপারটা আর কি উনি বলেছেন যে যে কোনো পরিবেশে তাকে দিতে হবে, সেই পরিবেশে ধরো সবার মধ্যে যদি সেই একটা বাচ্চা বা যে কোনো মানুষ যদি সেই ভাষা শিক্ষার সমস্ত গুণাবলী নিয়ে আসলেও তাকে যদি সেই প্রপার যদি তুমি পরিবেশের মধ্যে না নিয়ে যাও, সে কিন্তু ভাষাকে শিখতে পারবে না। এটা আর কি নমচস্কি তিনি বলছেন, ঠিক আছে। যাই হোক, এরকম বিভিন্ন আর কি ব্যাপার রয়েছে আরো, ঠিক আছে। আবার আবার একজন স্টিফেন ক্র্যাশন উনি একজন একজন আছেন, তিনি বলছেন যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে আমাদের অ্যাকোয়ার করতে হবে, ঠিক আছে, অ্যাকুইজিশন ইজ বেটার দ্যান লার্নিং, এরকম বিভিন্ন রকম আর কি উনি বলেছেন। তো ঠিক আছে, যাই হোক, তো এবার আরো কিছু আমরা স্কিল এর সাথে আমরা শিখে নেবো, আর কি কি স্কিল হতে পারে, আমরা এখন স্কিলটা নিয়ে কথা বলি। এবার হচ্ছে আমরা যে স্কিলটা শিখবো সেটা হচ্ছে আমরা বটম আপ অ্যাপ্রোচ, ঠিক আছে, বটম আপ
অ্যাপ্রোচ। আর একটা হচ্ছে কি টপ ডাউন অ্যাপ্রোচ। টপ ডাউন নাম শুনেই বুঝতে পারছো যে বটম আপ অ্যাপ্রোচ আর টপ ডাউন অ্যাপ্রোচের মধ্যে কি পার্থক্য হতে চলেছে বা হতে হবে। ব্যাপারটা হচ্ছে যে ধরো ভালো করে বুঝো, বটম আপ অ্যাপ্রোচ মানে হচ্ছে প্রথমে আমরা লেটার গুলোকে শিখছি, তারপরে আমরা অ্যালফাবেট শিখছি, তারপরে আমরা ওয়ার্ডস এর এগোচ্ছি, ওয়ার্ড শিখছি, তারপরে আমরা ফ্রেজে যাচ্ছি, তারপরে হচ্ছে সেন্টেন্সে যাচ্ছি। ভালো করে বুঝবে, একটা বাচ্চাকে যদি তুমি প্রথমেই একটা সেন্টেন্স লিখতে দাও, সে কখনো কি পারবে? যদি সেই বাচ্চাটা আগের লেটার অ্যালফাবেট কিছুই জানে না, আমি ধরে নিচ্ছি সেই বাচ্চাটা কিছুই জানে না, এরকম যদি একটা বাচ্চাকে তুমি প্রথমেই যদি বলো যে একটা সেন্টেন্স লেখো যে রাম বাড়ি যায়, এরকম কিছু একটা তুমি লিখতে বলেছো, সে কখনো কি লিখতে পারবে? ঠিক আছে, তো সে কিন্তু কখনো শিখতে পারবে না। তো এবার ভালো করে দেখো যে তাকে কি করতে হবে, তাকে তার প্রথমত এই যে বটম আপ অ্যাপ্রোচটা যদি অ্যাডপ্ট করতে হয়, তাহলে কি করতে হবে? তাকে প্রথমত তার প্রিভিয়াস নলেজ কিন্তু লাগবে, অর্থাৎ তাকে কিন্তু লেটার সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে, অ্যালফাবেট সম্বন্ধে সম্যক ধারণা থাকতে হবে, ওয়ার্ড সম্বন্ধে সম্যক ধারণা থাকতে হবে। তার মানে এখানটায় কিন্তু তোমার প্রিভিয়াস নলেজ অর্থাৎ তোমার যে পূর্ববর্তী জ্ঞান সেটা কিন্তু খুবই ম্যান্ডেটরি হয়ে যায়। ঠিক আছে, বুঝছো? আচ্ছা, এবার যদি আমরা টপ ডাউন অ্যাপ্রোচে যাই, টপ ডাউন অ্যাপ্রোচ মানে হচ্ছে বুঝতেই পারছো যে টপ ডাউন মানে টপ থেকে ডাউনে আসবো, এটা ডাউন থেকে টপে গেছিলাম, ঠিক আছে, আর এটা হচ্ছে টপ থেকে ডাউনে আসবো, মানে হচ্ছে তোমার ধরো সেন্টেন্স ফ্রেজ এইগুলোকে আর কি পরপর আমি আর লিখলাম না, সেন্টেন্স ফ্রেজ, তারপরে ওয়ার্ড, তারপরে অ্যালফাবেট, তারপরে লেটার, এই ব্যাপার ভাবে আসছি। ঠিক আছে, তো এইখানে কিন্তু তোমাকে ব্যাপারটা বুঝতে হবে যে এক্ষেত্রে কিন্তু একটা কনটেক্সচুয়াল নলেজ তোমার লাগবে। ঠিক আছে, এই অ্যাপ্রোচে একটা কনটেক্সচুয়াল তোমার নলেজ এখানে কিন্তু লাগে। ঠিক আছে, এবং তোমার এ ব্যাপারে আরো দুটো জিনিস বলতে হয়, সেটা হচ্ছে সিনট্যাক্স এবং সিম্যান্টিক। সিনট্যাক্স এবং সিম্যান্টিকের সম্বন্ধে কিন্তু ধারণা থাকতে হবে, কারণ সিনট্যাক্স হচ্ছে তার গঠন ব্যাপারটা কি, এবং তার সিম্যান্টিক অর্থাৎ তার মিনিংটা কি রয়েছে এটাও তোমাকে কিন্তু জানতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে তো এই জন্য যে এই জায়গাটা আমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে যে এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যায় আমাদের এই অ্যাপ্রোচের ক্ষেত্রে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যাই হোক, আচ্ছা বটম আপ অ্যাপ্রোচ হয়ে গেল। আচ্ছা, এবার বটম আপ টপ ডাউন অ্যাপ্রোচ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এই যে অ্যাপ্রোচ বলছি, এই যে অ্যাপ্রোচ বলছি, ঠিক আছে, এবার সবকিছু কিন্তু 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 একটা আলাদা আলাদা মিনিং তৈরি হয়। যেমন ধরো অ্যাপ্রোচ, বলতে কি বলে? এই যে অ্যাপ্রোচ বলছি, তার আগে আমি একটু অ্যাপ্রোচের জিনিসটা দেখে আসি যে অ্যাপ্রোচ বলতে কি বোঝায়, বা মেথড বলতে কি বোঝায়, জিনিসগুলো কি কি জিনিস, বা ধরো টেকনিক বলতে কি বোঝায়, এই জিনিসগুলো একটু জানতে হবে। অ্যাপ্রোচ হচ্ছে হাউ ইউ ডিল উইথ আ সিচুয়েশন, মানে তুমি একটা পার্টিকুলার সিচুয়েশনের মধ্যে পড়েছো, সেই সিচুয়েশনে তুমি কি হবে আর কি ডিল করবে, সেটা হচ্ছে আমাদের অ্যাপ্রোচ। ধরো ধরো তোমার কাছে তুমি একটা ইংলিশ পোয়েট্রি পড়ছো, ইংলিশ পোয়েট্রি পড়তে গিয়ে তুমি তুমি কোন কোন সিচুয়েশনের সম্মুখীন হচ্ছ এবং সেই সিচুয়েশনটাই কিভাবে তুমি হ্যান্ডেল করছো, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাপ্রোচ। বোঝা গেল? অর্থাৎ তুমি একটা পার্টিকুলার সিচুয়েশনটাই কিভাবে ডিল করবে সেটা হচ্ছে তোমার অ্যাপ্রোচ। ঠিক আছে, এটা অনেকটাই স্টুডেন্ট ফ্রেন্ডলি হয়ে থাকে। আচ্ছা, মেথড বলতে কি বোঝায়? মেথড কিন্তু তোমার ফিক্সড, এটা কিন্তু তোমার ফিক্সড, এটাকে তুমি চেঞ্জ করতে পারছো না। ইদার তোমাকে ইন্ডাকটিভ মেথডে শিখতে হবে, ইন্ডাকটিভ। আচ্ছা, মানে তোমার ধরো এক্সাম্পল থেকে তোমার থিওরি, যেটাকে বলা হয় থিওরি, এক্সাম্পল থেকে তুমি থিওরি দিয়ে যাচ্ছ। আচ্ছা, অথবা তোমার ডিরেক্ট মেথডও তুমি শিখছো, ঠিক আছে, বা তুমি গ্রামার ট্রান্সলেশন মেথড শিখছো, এই যে মেথড গুলো বিভিন্ন হয়। আচ্ছা, ডিডাকটিভ মেথডে তুমি শিখছো, ঠিক আছে, বা গ্রামার ট্রান্সলেশন মেথড বলা হয় এগুলো। এই যে এই মেথড গুলো কিন্তু ফিক্সড, তুমি কিন্তু এগুলোকে চেঞ্জ করতে পারছো না। তোমাকে ইন্ডাকটিভ মেথডে কিন্তু এক্সাম্পল থেকে তোমার থিওরি যেতে হবে, ইট ইজ অলরেডি প্রিডিফাইন্ড, মানে এটা অলরেডি ডিফাইন করা রয়েছে তোমার,
এটা কিন্তু তোমার সিচুয়েশন বেসিস কিন্তু তুমি কিছু করতে পারবে না, ঠিক আছে। আর টেকনিক হচ্ছে কি, হোয়াট ইজ টেকনিক? টেকনিক হচ্ছে, টেকনিক ইজ ডিফারেন্ট ফর এনি ইন্ডিভিজুয়াল টু ট্যাকেল দ্য সিচুয়েশন। অর্থাৎ একটা সিচুয়েশনকে ট্যাকেল করতে গেলে বিভিন্ন মানুষের বিভিন্ন টাইপের টেকনিক অবলম্বন করতে হবে, ঠিক আছে। আমি ধরো কোনো একটা টপিক পড়াচ্ছি, যেমন ধরো টেন্স পড়াচ্ছি, টেন্স পড়াতে গিয়ে আমাকে বুঝতে হবে যে কোন অ্যাপ্রোচে গেলে বাচ্চারা সেগুলোকে বুঝতে পারবে, বা আমি যখন একটা স্টোরি পড়াচ্ছি কোন টেকনিক অবলম্বন করলে বাচ্চারা বুঝতে পারবে, যে বাচ্চারা কি মন দিয়ে শুনছে, তখন আমরা কোন অ্যাপ্রোচ অবলম্বন করব। এই ব্যাপারগুলো কিন্তু আমাদের কিন্তু বুঝতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের কোনো হাউ টু ডিল উইথ আ পার্টিকুলার সিচুয়েশন, আমরা অ্যাপ্রোচে এগোই। আর মেথড হচ্ছে ফিক্স, যেটা আমার অলরেডি ফিক্স করা রয়েছে, সেগুলোকেই আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব। আর টেকনিক হচ্ছে যে কোনো একটা ডিফারেন্ট ওয়েতে বা ইন্ডিভিজুয়াল এক একজনের সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে বা সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য কোন কোন টেকনিক অবলম্বন করতে হবে, সেগুলো পুরোপুরি কিন্তু আমাদের এখানে টেকনিকের মধ্যে চলে আসে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে ল্যাঙ্গুয়েজ স্কিলটা সম্বন্ধে আশা করি সবারই একটা ধারণা তৈরি হলো, ঠিক আছে। আচ্ছা, যে জিনিসটা ভুলে গেছিলাম সেটা হচ্ছে পেডাগোগি পোর্শনটা আমরা যে পড়ছি, সেটা হচ্ছে দুটো পেডাস পেডাস আর অ্যাগোগাস বলে তো ওয়ার্ড থেকে তৈরি হচ্ছে, ঠিক আছে। সেটা তোমরা আশা করি জানো, ওই জন্য আমি আর কিছু রিপিট করিনি। তাও পেডাস হচ্ছে চাইল্ড, অ্যাগোগাস হচ্ছে লিডার, ঠিক আছে। সেটা হচ্ছে লিডার। তাহলে পেডাগগ যিনি হবেন তিনি হচ্ছে লিডার অফ চাইল্ড, অর্থাৎ একজন স্টুডেন্টকে বা একজন বাচ্চাকে কি হবে তিনি লিড করছে, সেটা হচ্ছে একজন পেডাগগ, এই মানুষের মানে পেডাগগের আর কি প্রধান কাজ, ঠিক আছে। যাই হোক, এইবার হচ্ছে আমাদের দ্বিতীয় জায়গায় আমরা যাই, সেটা হচ্ছে আচ্ছা এটা 2 নম্বরটা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আরেকটা ল্যাঙ্গুয়েজ স্কিলের ক্ষেত্রে আরেকটা জিনিস একটু অ্যাড করা দরকার, সেটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ স্কিল শিখতে গেলে কিন্তু দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি আগেও বললাম, সিনট্যাক্স এবং তার সাথে কিন্তু সিম্যান্টিক, এই দুটো কিন্তু ভালো করে বুঝতে হবে। সিনট্যাক্স হচ্ছে তার ফর্ম বা স্ট্রাকচার, গঠন, যেটা ফর্ম বলে। আর এটা কিন্তু আমাদের মিনিং। তাহলে শুধু শুধু মিনিং জানলেই হবে না, ফর্মটাও জানতে হবে, আবার ফর্ম জানলে হবে না, মিনিং জানতে হবে। এই দুটোর মেলবন্ধনে কিন্তু ল্যাঙ্গুয়েজ স্কিলটা তৈরি হতে থাকে, ঠিক আছে। এটা কিন্তু ভুললে হবে না, তার অ্যাপ্রোচটা। আচ্ছা, 2 নম্বর হচ্ছে টিচিং লার্নিং মেটেরিয়ালস। অর্থাৎ তুমি যখন কোনো কাউকে তুমি টিচিং করছো, অর্থাৎ তুমি ক্লাসে জিনিসটা শেখাচ্ছ, সেই জিনিসটা শেখানোর জন্য কোন কোন মেটেরিয়ালস তুমি গ্রহণ করছো। যেমন তোমার কাছে টেক্সট বুক রয়েছে, ঠিক আছে, বইপত্র রয়েছে, তোমার কাছে বই তুমি ব্যবহার করছো তাদেরকে শেখার জন্য। এবং মাল্টিমিডিয়া ম্যাটেরিয়ালস, তোমরা জানো তোমাদের কাছে মাল্টিমিডিয়া ম্যাটেরিয়ালস থাকছে, ঠিক আছে। আজকালকার দিনে অনেক কিছু ধরো মেটেরিয়ালস তোমাদের কাছে চলে এসছে, সেগুলো দিয়ে তুমি শেখানোর চেষ্টা করছো। আছে মাল্টিলিঙ্গুয়াল রিসোর্সেস, ঠিক আছে, অফ দ্য ক্লাসরুম। মানে একটা ক্লাসরুমের মধ্যে তো বিভিন্ন প্রকারের ভাষাভাষী স্টুডেন্টরা ক্লাস করছে, তাদেরকে তুমি ইংরেজিকে শেখাচ্ছ, তাহলে তোমাকে সেই মাল্টিলিঙ্গুয়াল যে মেথড গুলো বা মাল্টিলিঙ্গুয়াল তোমার যে মানে রিসোর্স তোমার কাছে আছে, সেগুলোকে তোমাকে শেখাতে হবে। তাহলে টিচিং লার্নিং মেটেরিয়ালস মানে যে যে সমস্ত মেটেরিয়ালস এর মাধ্যমে আমরা তাদেরকে জিনিসগুলো শেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে টিচিং লার্নিং মেটেরিয়ালস এর মধ্যে পড়ছে, ঠিক আছে। এরপরে হচ্ছে যে টপিকটা, সেটা হচ্ছে রোল অফ গ্রামার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রোল অফ গ্রামার। কেন আমরা গ্রামার পড়ি? যে আমাদের তো গ্রামার না পড়লেও হতো। সমস্ত কিছুর একটা কিন্তু গ্রামার রয়েছে, সেটা তুমি বাংলা বলো, ইংরেজি বলো, যে কোনো কিছু, একটা গানের বলো, তুমি নাচের বলো, সমস্ত কিছু একটা ব্যাকরণ রয়েছে। কারণ ব্যাকরণ না থাকলে ব্যাপারটা কিন্তু সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু ভালো করে শেখা যায় না। তো এই যে দ্য রোল অফ গ্রামার, অর্থাৎ ইংরেজির ক্ষেত্রে গ্রামারের ভূমিকাটা কি? অনেকেই বলে স্যার তো গ্রামার না পড়লেও তো ইংরেজি ভালো করেই বলে যায়, অনেকেই তো খুব সুন্দর করে ইংরেজি বলতে পারে, স্পোকেন ইংলিশের জন্য তো অত গ্রামার লাগে না। তাহলে গ্রামারের দরকার কি? প্রথমত আমাদের কি কি পড়তে হবে, সেটা 1 নম্বর হচ্ছে রোল অফ গ্রামারে ইম্পর্টেন্স অফ গ্রামার। কারণ হচ্ছে দেখো, তুমি স্পোকেন যখন বলছো সেক্ষেত্রে কিন্তু তোমার গ্রামার খুব একটা বেশি যে লাগছে এরকম ব্যাপার নয়। কিন্তু তুমি যখন গ্রামার কেন পড়বো, কারণ ইম্পর্টেন্সটা কি, কারণ গ্রামারের কিন্তু একটা ফর্ম আছে বা আকার রয়েছে, তোমাকে এই ফর্মটাকে ভালো করে বুঝতে হবে, তার স্ট্রাকচারটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। তুমি যখন গ্রামার মেনটেন করে ইংরেজিটা বলবে, সেই ইংরেজিটার সাথে কিন্তু তোমার স্পোকেনের অনেকটা ডিফারেন্স তৈরি হবে, বুঝে গেল? অর্থাৎ তার ফর্ম, এই যে ফর্ম বা স্ট্রাকচার যদি মেনটেন হয়, তাহলে কিন্তু ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি পলিশড হয়, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে গ্রামারের দুটো পদ্ধতি আমাদের
দেখতে হয় সেটা হচ্ছে, একটা হচ্ছে ফর্মাল বা ট্রাডিশনাল মেথড আমরা দেখব, ফর্মাল বা ট্রাডিশনাল মেথড, ঠিক আছে। আর একটা হচ্ছে ফাংশনাল গ্রামার, ঠিক আছে, ফাংশনাল গ্রামার, ঠিক আছে। একটা হচ্ছে ফর্মাল বা ট্র্যাডিশনাল, একটা হচ্ছে ফাংশনাল গ্রামার। এবার হচ্ছে দেখো তাহলে ব্যাপারটা কি, আর তার সাথে আমরা ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথডটাও আমরা শিখে নেবো লাস্টে, তা অলরেডি আমরা বলেছিলাম। তাহলে দেখো প্রথমত ফর্মাল বা ট্র্যাডিশনাল যে গ্রামার মেথডটা রয়েছে, এই মেথডটা কি আছে, এটা মেইনলি কিন্তু আমাদের মোটামুটি ল্যাটিন অর গ্রিক বেসড গ্রামার, ঠিক আছে, গ্রিক বেসড গ্রামার বলা হয়। এখানে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মুখস্থ বিদ্যার উপরে জোর দিই, মানে খুব একটা এখানে ব্যাপারটা হচ্ছে কনসেপচুয়াল বিল্ডিং এর দিকে কিন্তু খুব একটা জোর দেওয়া হয় না। কনসেপচুয়াল ক্ল্যারিটি আমরা কিন্তু এই ব্যাপারটা গ্রো করি না এখানটাতে খুব একটা, এখানে মুখস্থ বিদ্যার উপরটাই জোর দেওয়া হয়ে থাকে। এবার যদি আমরা ফাংশনাল গ্রামারের দিকে চলে যাই, ঠিক আছে, এটা একটু ভালো করে বুঝতে হবে যে এটা কিন্তু রুলস বেসড, মানে পুরোপুরি হচ্ছে রুলস বেসড, মানে আমরা কিন্তু রুলস গুলো পড়াশোনা করি এবং আস্তে আস্তে রুল গুলো কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, কিভাবে গড়ে উঠছে রুলসটা, সেইগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করি। তার মানে এখানে কিন্তু মুখস্থ বিদ্যা খুব একটা জোর দেওয়া হচ্ছে না, এখানে আমরা কিন্তু আমাদের কনসেপ্ট বিল্ড আপের উপরে কিন্তু জোর দিই, ঠিক আছে। অর্থাৎ ওভারঅল কনসেপ্ট তোমার তৈরি হচ্ছে কি হবে, তুমি বিষয়টা সম্বন্ধে জানছো, বা তোমার এই কনসেপচুয়াল ক্ল্যারিটি কিন্তু আমরা ফাংশনাল গ্রামারের দিকে কিন্তু জোর দিই। অর্থাৎ এখানটায় কিন্তু আমাদের এই যে চারটে যেটা আমরা বলেছিলাম, LSRW, লার্নিং, লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং, এই যে জায়গাটা কিন্তু অনেকটা ডেভেলপ করছে, ঠিক আছে। এবার এই জিনিসটা করতে গেলে আমাদের দুটো, ধরো আমি যদি পরেরটার ক্ষেত্রে আসি, ফাংশনাল গ্রামারের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে এই যে মেথড গুলো বললাম, যে একটা হচ্ছে ইন্ডাকটিভ মেথড আর একটা হচ্ছে ডিডাকটিভ মেথড, এই ব্যাপারটা একটু কিন্তু এখানে গুরুত্বপূর্ণ হয়ে যায়। ইন্ডাকটিভ মেথডে আমরা কি করব, ধরো আমরা প্রথমে একটা এক্সাম্পল দেবো, ধরো আমি বললাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বললাম, প্রথমে তুমি কি করলে, একটা ইনডেফিনিট টেন্সের এক্সাম্পল নিলে, আই ইট রাইস, তার মানে আমরা এক্সাম্পলটা আগে লিখে নেব, তার সাথে তারপরে আমরা এক্সাম্পল থেকে থিওরি বিশ্লেষণে যাব। যে এক্সাম্পলটা কি দিলাম তার বেসিসে আমরা থিওরি এখান থেকে কি তৈরি হচ্ছে, যে এটা আমাদের সাবজেক্ট, কারণ এখানে আমরা ভার্বকে হু দিয়ে প্রশ্ন করেছি, এটা আমাদের কাছে অবজেক্ট, কারণ এটা হোয়াট দিয়ে প্রশ্ন করেছি, এটা আমাদের ভার্ব, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই তিনটে দিয়ে আমাদের সেন্টেন্সটা তৈরি হয়েছে, এবং এখানে ভার্বের কি ফর্ম বসেছে এইসব ব্যাপারগুলো নিয়ে আলোচনা করলাম। দ্যাট ইজ ইউর ইন্ডাকটিভ মেথড, মানে এটা তোমার স্পেসিফিক বা জেনারেল কোনো একটা অ্যাপ্রোচে আমাদের এগোনো যায়, অর্থাৎ এখানে কিন্তু আমরা বটম টু টপ যাচ্ছি, ঠিক আছে। আর এখানে ডিডাকটিভ মেথডে এটা কিন্তু বটম টু টপ যাচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, বটম টু টপ। আর ডিডাকটিভে আমরা কি হচ্ছে, ডিডাকটিভ কিন্তু আমরা প্রথমে থিওরিটাকে ভালো করে পড়ছি, তারপরে আমরা কিন্তু এক্সাম্পলে যাচ্ছি, যেটা আমাদের কিন্তু টপ টু বটম অ্যাপ্রোচ, ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে হচ্ছে স্পেসিফিক থেকে জেনারেলে ঢুকছিলাম, ঠিক আছে, আর এখানে জেনারেল থেকে স্পেসিফিকে যাব, জেনারেল টু স্পেসিফিক, আর স্পেসিফিক থেকে এটা হচ্ছে স্পেসিফিক টু জেনারেল, এই ব্যাপারটা আছে, ঠিক আছে। তো জিনিসগুলো আর কি একটু ভালো করে তোমরা দেখলেই বুঝতে পারবে, যে এবার ভালো করে বুঝবে, কারণ ইন্ডাকটিভ মেথডে কিন্তু তোমার কনসেপ্ট ভালো হবে, এটা তোমরা ভালো করেই জানো, ডিডাকটিভে হয় না। আর ইন্ডাকটিভ মেথডটা আমরা, তার মানে এটা ইন্ডাকটিভ মেথডে হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্সে যাচ্ছি, মানে প্রথমে তুমি তাকে দেখিয়ে দিলে যে এটা তোমার এক্সাম্পল, এটা কিন্তু এই ব্যাপার, এবার তুমি তখন তাকে বোঝানোর চেষ্টা করছো। আর এখানে তুমি কি হচ্ছে, কমপ্লেক্স থেকে সিম্পলে আসছো। ব্যাপারটা কি, প্রথমে তুমি জিনিসটাকে থিওরি বুঝিয়ে সমস্ত জিনিসটাকে খুব জটিল করে দিয়েছো, তার মানে কি, তার কাছে সেই যে শেখার যে স্পৃহা ছিল বা শেখার যে মানসিকতা ছিল, সেই জিনিসটা কিন্তু কমে এসছে, ঠিক আছে। এটাই হচ্ছে ডিডাকটিভ থিওরি, ঠিক আছে। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড ফ্রম, ঠিক আছে, ইন্ডাকটিভ টু ডিডাকটিভ ফর আওয়ার বেটার ডেভেলপমেন্ট, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা এখানে পড়তে পারবো, রোল অফ গ্রামারের জায়গাটা বুঝতে পেরেছি আশা করি। এবার হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পার্সপেক্টিভ ইন লার্নিং। এবার দেখো যে এই যে গ্রামারটা শিখছি, এটা দ্যাট ক্যান বি ডান বাই মিনস অফ কমিউনিকেশন অফ আইডিয়াস ইন রিটেন আর ভার্বাল। আমরা বুঝতেই পারছি, কখনো আমরা রিটেন ফর্মে সেগুলোকে ব্যবহার করছি, কখনো ভার্বালি সেগুলো বলছি, কখনো আমরা মুখে বলছি, তো কোনো আমরা বোর্ড ওয়ার্ক করছি, এর মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে।
এবং তার সাথে আমাদের যে সমস্যাগুলো, চ্যালেঞ্জেস গুলো, অর্থাৎ তুমি যখন একটা ডাইভার্স ক্লাসরুম, অর্থাৎ সেখানকার বিভিন্ন প্রকারের ছেলেবেলে রয়েছে, সেই সমস্ত ছেলেদেরকে তুমি যেগুলোকে বোঝানোর চেষ্টা করছো, সমস্ত বাচ্চারা তাদের ডিফারেন্ট মেন্টালিটি নিয়ে সেখানে বসে আছে, এরকম একটা জায়গায় তুমি যখন এই ল্যাঙ্গুয়েজটা শেখানোর চেষ্টা করবে, তুমি সে সমস্ত কি ধরনের ডিফিকাল্টিস গুলো ফেস করবে, সেই জিনিসটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ হয়ে যায়। ঠিক আছে, সেই চ্যালেঞ্জেস গুলো তোমার সামনে উঠে আসবে, সেটাই আমাকে বলছে এখানটাতে। বিভিন্ন মেন্টালিটির মানুষ, কারণ তারা বিভিন্ন মানে ধরো রিলিজিয়ান থেকে এসছে, কাস্ট ক্রিড সবার আলাদা, বিভিন্ন এরকম। তো সেরকম একটা জায়গায় তোমাকে এই ল্যাঙ্গুয়েজটা শেখাতে হবে, তার জন্য কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে সেই জিনিসটা আমাদের এখানে পড়তে হচ্ছে। এরপরে হচ্ছে আমরা এভালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, অর্থাৎ এই যে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, ভালো করে বোঝো, কম্প্রিহেনশন এটা কিন্তু তো আসছে কম্প্রিহেন্ড থেকে। কম্প্রিহেন্ড মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ বুঝতেই পারছো যখন কেন কম্প্রিহেনশন আমাদেরকে দিয়েছে, যাতে আমরা ল্যাঙ্গুয়েজটা খুব ভালো করে বুঝতে পারি। তাহলে ল্যাঙ্গুয়েজটা ভালো করে বোঝার জন্য আমাদের কম্প্রিহেন্ড করতে হবে জিনিসটা। তাহলে কম্প্রিহেনশনটা এই জন্যই আসছে যাতে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপমেন্টটা ভালো হয়। ঠিক আছে, যাতে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপমেন্টটা ভালো হয়, আমরা জিনিসটাকে খুব ভালো করে বুঝতে পারি। ঠিক আছে, তো এই আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপমেন্টের জন্যই আমাদের কিন্তু কম্প্রিহেনশনটা মেনলি আসে। ঠিক আছে, এবার যত বেশি আমরা পড়বো কোনো একটা টপিককে, যত বেশি আমরা পড়বো, অর্থাৎ এই যে আমাদের প্যাসেজ গুলো দেওয়া হচ্ছে, সেই প্যাসেজ গুলো থেকে যত আমরা বেশি সেগুলোকে পড়ছি বারংবার, মানে সেগুলোকে পড়ার চেষ্টা করছি, আমাদের কিন্তু একটা ওভারঅল কম্প্রিহেনশন বা আমরা একটা ওভারঅল যে মানে একটা জিনিস ভালো করে বুঝতে পারবো। যেমন ধরো তুমি একটা ক্লাসের মধ্যে কাউকে একটা স্টোরি শোনাচ্ছ, বাচ্চাদেরকে স্টোরি শোনাচ্ছ, তো বাচ্চারা স্টোরিটাকে তো পুরো মনে রাখতে পারবে না, এটা কারণ সম্ভব না, কারণ বাচ্চা ওই বয়সে কিন্তু সেই স্টোরিটা মনে রাখতে পারবে না। সেই বাচ্চারা কি মনে রাখবে? বাচ্চারা মনে রাখবে তার কিওয়ার্ডস, অর্থাৎ তুমি কোন কোন কিওয়ার্ডস ব্যবহার করেছো বা কোন কোন পয়েন্টস গুলোকে ব্যবহার করেছো, সেগুলো কিন্তু বাচ্চারা মনে রাখবে এবং সেগুলোকেই ওরা মাথায় রেখে দেবে, পরের দিন তোমার সামনে সেগুলোই বলবে। অর্থাৎ এই যে তোমার মানে মানে দক্ষতা তৈরি হচ্ছে, যে আমরা সে বাচ্চাটা কতটা বুঝতে পারছে কিনা, সেটা কিন্তু তোমার এর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো যত বেশি এই জন্য কম্প্রিহেনশনটা দেয় এই কারণেই, যাতে আমরা সেই ওভারঅল ডেভেলপমেন্টটা করতে পারি। ঠিক আছে, যাই হোক, এবার হচ্ছে আমরা চারটে ওখানে পড়ে নিয়েছিলাম, সেটা এখানেও আমরা পড়ছি। ঠিক আছে, কি পড়বো, যে অলরেডি আমরা LSRW পড়েছি, তো LSRW নিয়ে আমি আলোচনা করছি না এখানটাতে, LSRWটা এখানে রয়েছে। এবার কি, তোমার প্রফিসিয়েন্সিটা তোমার তখনই তৈরি হবে যখন তুমি এগুলোকে বারবার করে ল্যাঙ্গুয়েজটা পড়বে। ঠিক আছে, যতবার তুমি সেগুলোকে রিডিং করবে, সেগুলো তোমার প্রফিসিয়েন্সি আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আর স্পিকিং, লিসেনিং এগুলো সবই তোমাদের আলোচনা করেছি, এটা নিয়ে আমি আর রিপিট করছি না। ঠিক আছে, তারপরে আসছে হচ্ছে রোল অফ লিসেনিং। এটাও তোমরা দেখেছো, রোল অফ লিসেনিং এর ক্ষেত্রে, অর্থাৎ লিসেনিং মানে হচ্ছে এটা আমাদের কি রিডিং হবে, অবশ্যই তোমরা জানো, ইট ইজ অ্যান রিসেপটিভ লার্নিং। ঠিক আছে, রিসেপটিভ, তো এখানটায় শুধুমাত্র আমরা অ্যাকসেপ্ট করতে পারছি। ঠিক আছে, তো রিসেপটিভ লার্নিং এর ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাকসেপ্ট করতে পারি, এই ব্যাপারটা একটু বুঝতে হবে। আচ্ছা, রোল অফ স্পিকিং এর ক্ষেত্রে ব্যাপারটা কি হয়, রোল অফ স্পিকিং এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, মানে রোল অফ স্পিকিং এর ক্ষেত্রে আমরা আগেও বলেছি, এটা মানে ওই যে ধরো শুধুমাত্র একপাক্ষিক, মানে এখানে মানে আগেই আমরা দেখেছি, তাহলে কোন স্কিলটা আমরা এর মাধ্যমে হয়, মানে যখন আমরা বলছি কোনো কিছু। ঠিক আছে, তাহলে বলা মানে হচ্ছে আমাদের ওই যে মানে প্রোডাক্টিভ স্কিলের মধ্যে পড়ছে। ঠিক আছে, স্পিকিং অ্যান্ড রাইটিং যেটা পড়েছিলাম, সেটাও আমাদের প্রোডাক্টিভ স্কিলের মধ্যে পড়েছিল, তাহলে এটাও আমাদের হয়ে গেছে। এরপরে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রিন্সিপালস, অর্থাৎ ইংরেজি ল্যাঙ্গুয়েজটা কোন কোন প্রিন্সিপালস এর উপরে গড়ে ওঠে। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, অর্থাৎ আমরা কি কি পড়বো কেন, অর্থাৎ প্রিন্সিপালস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশটা কোন কোন ইয়ের মাধ্যমে গড়ে উঠছে। প্রথমত ইংলিশ হচ্ছে ধরো মানে আমাদের কেন আমরা ইংলিশটাকে পড়ছি, প্রথমত ইট ইজ আ মিনস অফ মোটিভেশন, আমাদেরকে মোটিভেট করছে যে আমরা নতুন নতুন কিছু ইংরেজি শব্দ শিখতে পারছি, নতুন নতুন টেকনিক শিখতে পারবো। তাহলে প্রথম হচ্ছে প্রিন্সিপালস অফ মোটিভেশন। তাহলে মোটিভেট কখন করতে পারবো, যে একজন স্টুডেন্ট মোটিভেটেড হবে কারণ তার মধ্যে তুমি যদি বিভিন্ন টেকনিক গুলোকে তুমি অ্যাডাপ্ট করাতে পারো, নতুন নতুন টেকনিক তুমি তাদেরকে শেখাচ্ছ। ঠিক আছে,
আচ্ছা, সেটা বিভিন্ন টেকনিক হতে পারে, সেটা হতে পারে যে অ্যারাউজিং টেকনিক, অর্থাৎ তাদের মধ্যে সেই সাবজেক্টটা পড়ার জন্য পড়ার যে এবিলিটি বা স্পৃহা সেটা তুমি তৈরি করতে পারছো। আচ্ছা, এক্সপেক্টেন্সি, অর্থাৎ বাচ্চারা বুঝতে পারছে না আমরা এটা এক্সপেক্ট করছে যে না এটা শিখলে আমি আরো ভালো করে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবো বা কিছু, এই এক্সপেক্টেন্সি। বা ধরো আম, বিভিন্ন ধরো তারা তুমি একটা কাজ করছো যে তুমি তাদেরকে ইনসেন্টিভ, এটা বলে ইনসেন্টিভ টেকনিক। মানে ধরো ইনসেন্টিভ টেকনিক বলতে কি বোঝায়, ধরো তুমি বাচ্চারা কোনো একটা কাজ করছে, তুমি বললে যে না তোমরা যদি আজকে কুইজে বা এটাতে যদি ফার্স্ট হতে পারো বা কিছু করতে পারো তার জন্য তোমাদের প্রাইজ দেবো বা গিফট দেবো, দ্যাট ইজ ইউর ইনসেন্টিভ টেকনিক। ঠিক আছে, তো এই বিভিন্ন রকম টেকনিক গুলো আমরা দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা, প্রিন্সিপাল অফ ইমিটেশন, 2 নম্বর হচ্ছে প্রিন্সিপাল অফ ইমিটেশন, নকল করা। ঠিক আছে, তা বুঝতেই পারছো যে নকল কখন করবে, মানে তুমি তাদেরকে যদি একটা হ্যাবিট করে দাও যে না ওই ছেলেগুলো মানে ওই যে বাচ্চাগুলো পড়াশোনা করছে বা লিখছে তাদেরকে দেখে যদি ইন্সপায়ার করাতে পারো যে না তোমাকেও লিখতে হবে, তারাও কিন্তু আস্তে আস্তে ইমিটেট করতে শুরু করবে, মানে তার মধ্যে হ্যাবিট ফর্ম করতে হবে যে না তোমাদেরকেও পড়তে হবে। আচ্ছা, তুমি আরো এবার নাম্বার 3 বলতে পারি যে প্রিন্সিপাল অফ হ্যাবিট ফরমেশন, নাম্বার 3 বললাম। আচ্ছা, নাম্বার 4 এ হচ্ছে কি ওরাল অ্যাপ্রোচ, অর্থাৎ মুখে এই যে মানে বিভিন্ন মুখে মুখে ব্যাপারগুলো বলা, বারবার করে বলছো তুমি তাদের সামনে, বারবার করে বলছো, মানে কি তুমি ইংরেজিটাকে বারবার করে ইংরেজি ওয়ার্ডটাকে শেখাচ্ছ, সে কিন্তু ব্যাপারটা বারবার করে বলার চেষ্টা করছে, দ্যাট ইজ ইউর ওরাল ওরাল অ্যাপ্রোচ। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে প্রিন্সিপাল অফ প্র্যাকটিস অ্যান্ড ড্রিল, মানে ব্যাপারটা হচ্ছে কি তাদেরকে তুমি বারবার করে প্র্যাকটিস করাচ্ছ যে না তুমি এটাকে প্র্যাকটিস করো, যে এই ইংরেজি এই ওয়ার্ডটা শেখালাম, এটা দিয়ে তোমরা একটা বাক্য তৈরি করো তো। ঠিক আছে, এই বাক্যগুলো তৈরি করে দেখাও তো। তো তখন কি করবে ওরা, তখন কিন্তু ওরা সেই জিনিসটাকে আরো বেশি বেশি করে চেষ্টা করবে যে ওদের ইয়েতে ইউজ করা আর কি। ঠিক আছে, তখন কিন্তু সে কিন্তু আরো ভালোভাবে সেগুলোকে শিখতে পারবে। আচ্ছা, তারপরে বিভিন্ন হচ্ছে ন্যাচারাল অর্ডার, মানে তারপরে বলে হচ্ছে ধরো প্রিন্সিপাল অফ ন্যাচারাল অর্ডার অফ লার্নিং, এরকম কিছু আছে। ঠিক আছে, তো এরকম বিভিন্ন, তারপরে তুমি তাদের মধ্যে গ্রুপ ওয়ার্ক করাও, গ্রুপ ওয়ার্ক তৈরি করছো যে হ্যাঁ তোমরা গ্রুপ করে পড়াশোনা করো। তারপরে ধরো তুমি এমন কিছু এক্সাম্পল দিলে, ইংরেজি ওয়ার্ড গুলোকে দিলে, ধরো নোজ, তুমি বললে যে হ্যাঁ তুমি এগুলোকে তোমার লাইফের সাথে কোরিলেট করো তো, তোমার নোজ কোথায় আছে, তোমার হ্যান্ড কোথায় আছে। ঠিক আছে, এগুলো তখন তারা দেখবে কোরিলেট করতে পারবে। ঠিক আছে, কোরিলেশন অফ মানে উইথ লাইফ এরকম বলা হয় আর কি। ঠিক আছে, গ্রুপ ওয়ার্ক। আচ্ছা, তুমি এটা তখন বলতে পারলো যে আচ্ছা তুমি তোমাদের যে ওয়ার্ডটা করেছো, যে ধরো তুমি প্রিন্সিপাল, তুমি এই বানানটা লিখেছো, এই বানানটা কিন্তু তুমি প্রিন্সিপাল লিখে দিয়েছো, এটা কিন্তু ঠিক নয়, এটা ভুল আছে। তাহলে তখন সে কি করবে, সে আস্তে আস্তে অ্যাকিউরেসির দিকে যাবে, না এটা আমি ভুল করেছি, মানে আমাকে ঠিকটা লিখে নিয়ে যেতে হবে, প্রিন্সিপালটা লিখতে হবে, তার মানে সে কিন্তু প্রিন্সিপাল অফ অ্যাকিউরেসির মধ্যে দিকে যাচ্ছে। মানে প্রিন্সিপাল, এটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাকিউরেসি অ্যান্ড কারেক্টনেস। ঠিক আছে, তো বিভিন্ন রকম যাই হোক এরকম আছে বিভিন্ন অ্যাপ্রোচ, এটাকে হচ্ছে আমাদের প্রিন্সিপালস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে এগুলো পড়তে হয়, আমরা আরো বিস্তারিত ক্লাসে এগুলোকে পড়বো। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ টেকনিক, ল্যাঙ্গুয়েজ টিচিং, সরি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। তো বুঝতেই পারছো যে এই যে এতক্ষণ যে ব্যাপারটা বললাম যে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে কিভাবে আমরা বোঝাবো, অর্থাৎ কোন বাচ্চা কিভাবে এই ল্যাঙ্গুয়েজটাকে শিখতে পারছে, সেই জিনিসগুলো আমাদের এখানে টেকনিক গুলোকে শেখাতে হবে, বিভিন্ন টেকনিক বা মেথড গুলোকে শেখাতে হবে, সেই মেথড বা টেকনিক যেগুলো আলোচনা করলাম সেগুলো আমরা টিচিং এর মধ্যে পাবো। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ লার্নিং এন্ড অ্যাকুইজিশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি প্রথমেই আলোচনা করছিলাম যে অ্যাকুইজিশন, প্রথমত অ্যাকুইজিশন আমি প্রথমেই বললাম যে অ্যাকুইজিশন বলতে কি বোঝায়। অ্যাকুইজিশন, অ্যাকুইজিশন এবং লার্নিং এর মধ্যে প্রথম ডিফারেন্স হচ্ছে কি, যে অ্যাকুইজিশনটা হচ্ছে আমাদের অটোমেটিক্যালি বা ন্যাচারালি যে জিনিসটা শিখে যাওয়া যায় সেটা হচ্ছে অ্যাকুইজিশন। ঠিক আছে, এর জন্য কোনো সিস্টেম দরকার হয় না, কোনো রকম একটা মানে সিস্টেমেটিক ওয়ে দরকার হয় না। ঠিক আছে, এবং এটা আমরা আনকনসিয়াসলি শিখেছি, আমরা যদি না না চাই আমরা মাতৃভাষাকে কখনো ভুলতেও পারবো না, শিখতেও পারবো না, যতই আমরা অন্যান্য ভাষা শিখি। ঠিক আছে, তো এই ব্যাপারটা। আচ্ছা, লার্নিং এর ক্ষেত্রে কি হবে, লার্নিং হচ্ছে ইট ইজ আ সিস্টেমেটিক মেথড, এটাকে একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে এবং সেখানে তুমি আস্তে আস্তে সেগুলো শিখতে পারবে, এবং এর একটা কিন্তু মিনিংফুল পারপাস আছে, মানে তুমি এখানটায় তোমার স্কিল তৈরি করার জন্য শিখছো, এবং তুমি প্র্যাকটিস, তোমার প্র্যাকটিস টিচিং এর জন্য হোক বা প্র্যাকটিস ক্লাসের জন্য হোক না কেন, তুমি চাইলে ল্যাঙ্গুয়েজটা শিখছো। ইট ইজ আ কনসাস প্রসেস, আমি বলেছিলাম, মানে তুমি এটা কনসিয়াসলি শিখছো না, আমার এটা আমি শিখছি, আমি এটা আমার কাজের জন্যই শিখছি। ঠিক আছে, এবং এটা আমরা জানি যে লার্নিংটা আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমাদের লার্নিং ব্যাপারটা লাগে, এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে মাতৃভাষা শেখার জন্য। ঠিক আছে, আচ্ছা, আর এটা হচ্ছে কি, আর এর ক্ষেত্রে হচ্ছে লার্নিং এর ক্ষেত্রে কিছু ইনপুট রিচ কমিউনিকেশন এনভায়রনমেন্ট দরকার হয়, অর্থাৎ তুমি
কোন এনভায়রনমেন্টে তুমি ধরো এই যে ইংরেজি মিডিয়ামে পড়ছো, তোমার যদি ব্যাপারটা ইংরেজি বলার প্র্যাকটিসটার এনভায়রনমেন্ট যদি না পাও, ঠিক আছে, মানে হাউ টু কমিউনিকেট উইথ পিপল বা হাউ টু কমিউনিকেট উইথ পার্সনস, তোমার এই জায়গাটা তুমি তৈরি করতে না পারো, তাহলে তুমি কিভাবে তুমি ল্যাঙ্গুয়েজটা শিখবে? মানে ইউ আর কমিউনিকেটিং ইন ইংলিশ ইন ইউর স্কুল, বাট ইউ আর নট গেটিং অ্যান এনভায়রনমেন্ট ইন অ্যাট ইউর হোম, ঠিক আছে, ওয়্যার ইউ ক্যান কমিউনিকেট উইথ পিপল ইন ইংলিশ। ব্যাপারটা ভালো করে বোঝো, মানে ইউ ক্যান অনলি রিয়েলাইজ দ্যাট, ঠিক আছে, তুমি ব্যাপারটা ভালো করে বোঝো যে এনভায়রনমেন্ট কিভাবে ইম্পর্টেন্ট হয়ে যায় আর কি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। তো সেটাই বলছে যে একটা ইনপুট রিচ, অর্থাৎ তোমার যে কমিউনিকেশনটা তুমি করবে তার জন্য কিভাবে তুমি অ্যাপ্রোচ করছো এই জিনিসটা। এইবার হচ্ছে যে বিভিন্ন এই যে অ্যাকুইজিশন, অর্থাৎ যেগুলো আমি প্রথম ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা পড়ছি, এর কিছু স্টেজ রয়েছে যে আমরা কিভাবে শিখি, সেই জায়গাটা আমি তোমাদেরকে বলি। প্রথমে ধরো কুইং বলা হয়, ঠিক আছে। কুইং মানে হোয়াট ইজ কুইং? সেটা হচ্ছে আমরা এই সময় কিন্তু সিঙ্গেল ভাওয়েল সাউন্ড শিখি, মানে একটা ভাওয়েল সাউন্ড শিখি ব্যাপারটা। এটা মোটামুটি 6 থেকে 8 সপ্তাহ আমরা শিখি। এরপরে হচ্ছে আমরা ব্যাবলিং এর দিকে চলে যাই। ব্যাবলিং সেটা হচ্ছে কি, এখানে আমরা ভাওয়েল এবং কনসোনেন্ট উভয়কেই শিখি, ঠিক আছে। যেমন হচ্ছে মা, বা, এইগুলো। আচ্ছা, এরপরে হচ্ছে ব্যাবলিং এর পরে হচ্ছে ওয়ান ওয়ার্ড স্টেজ, মানে আমরা একটা শব্দ শিখি, এটা 1 ইয়ার অবধি, ঠিক আছে, একটা শব্দ। আচ্ছা, 2 ওয়ার্ড স্টেজ, এটা হচ্ছে আমরা হচ্ছে এটা মোটামুটি 18 মাস, অর্থাৎ 1 বছর 6 মাস অবধি শিখি। এই সময়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা 6 থেকে 8 সপ্তাহ আমরা শিখি। এটা ব্যাবলিংটা হচ্ছে মোটামুটি আমাদের যেটা বললাম সেটা হচ্ছে 6 মান্থস, 6 মাস অবধি এটা আমরা শিখি, ঠিক আছে, বাচ্চারা শেখে। 1 ওয়ার্ড স্টেজ হচ্ছে 1 বছর, আর 2 ওয়ার্ড স্টেজ হচ্ছে 18 মাস, এবং এরপরে যদি লং আটারেন্স, মানে আমরা একটা বড় আটারেন্স শিখছি, সেটা হচ্ছে 2 থেকে 4 বছর। এই যে ব্যাপারগুলো, অর্থাৎ অ্যাকুইজিশনের যে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হয়, ঠিক আছে। লার্নিং অ্যাকুইজিশন আশা করি বোঝা গেছে। কিছুই নয়, শুধুমাত্র একটা হচ্ছে লার্নিংটা হচ্ছে আমরা অটোমেটিক্যালি শিখতে পারি না, এর জন্য একটা সিস্টেমেটিক মেথড আমাদের লাগে, যেটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে কাজে লাগে। আর অ্যাকুইজিশন হচ্ছে আমাদের মাতৃভাষা শিখতে কাজে লাগে, যেটা অটোমেটিক্যালি আমরা শিখছি। এরপরে হচ্ছে মেথডস অফ টিচিং গ্রামার। এটা আমি অলরেডি বলেছিলাম যে কোন কোন মেথড আছে, ঠিক আছে। একটা গ্রামার ট্রান্সলেশন মেথড, আর একটা হচ্ছে তোমার ট্র্যাডিশনাল মেথড, যা আমি অলরেডি ডিসকাস করেছি। এবার হচ্ছে লার্নিং ডিসঅর্ডারস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ধরো একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কোন কোন ডিসঅর্ডার আমাদের মধ্যে আসতে পারে, ঠিক আছে। আমরা যারা শিক্ষার্থী, তারা ধরো দেখবে অনেকের মধ্যে লার্নিং ডিসেবিলিটি আছে। ধরো তুমি ধরো এটা শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে না, বিভিন্ন মানুষের ক্ষেত্রে হতে পারে যে আমরা ইংরেজিকে শিখতে পারছি না, যে স্যার আমি যতবার পড়ছি তবুও আমি না মনে রাখতে পারছি না। এবার ধরো যে এই যে ডিসেবিলিটি রয়েছে, অর্থাৎ মানুষের মধ্যে, মানে আমরা যে ল্যাঙ্গুয়েজ শেখার সময় যে মেথড গুলো আমরা অবলম্বন করেছি বা কিছু, তার ডিসেবিলিটি আমাদের থাকে। অর্থাৎ ধরো একটা বাচ্চা, তুমি ক্লাসরুমের মধ্যে আমি যদি ধরি, ধরো একটা বাচ্চার হচ্ছে ডিসলেক্সিয়া রয়েছে। ডিসলেক্সিয়া ডিসলেক্সিয়া যখন থাকবে, তার মানে তার রিডিং প্রবলেম আছে, রিডিং প্রবলেম, পড়তে পারে না, ঠিক আছে। অথবা মানে রিডিং ডিসঅর্ডার, ঠিক আছে, ভালো করে বোঝো, রিডিং ডিসঅর্ডার রয়েছে ডিসলেক্সিয়া, ঠিক আছে। মানে সে হচ্ছে রং সাউন্ড করছে, মানে ভুল পড়ছে, ঠিক আছে, বা প্রোনাউন্সিয়েশন সে ভুল করছে, মানে রিডিং প্রবলেম তার রয়েছে, ঠিক আছে, ভালো করে বোঝো। আচ্ছা, একটা বাচ্চার রয়েছে ডিসগ্রাফিয়া। হোয়াট ইজ ডিসগ্রাফিয়া? ডিসগ্রাফিয়া মানে হচ্ছে রাইটিং প্রবলেম, ঠিক আছে, সে লিখতে পারে না। গ্রাফাইন মানে হচ্ছে লেখা, টু রাইট, ঠিক আছে। তো তার মধ্যে লিখতে পারে না ঠিকঠাক করে, মানে ধরো আই অ্যাম, এখানে তুমি লিখতে বলছো আই অ্যাম আ বয়, ও লিখছে হচ্ছে আই অ্যাম আ বয়, এরকম লিখছে। তুমি এরকম লিখতে বলেছো, ও এরকম লিখছে। যতই তুমি বলছো যে প্রথম অক্ষরটা বড় হাতে দিয়ে বাদ বাকি তুমি ছোট হাতে লেখো, বুঝতে পারছে না, ঠিক আছে, ডিসগ্রাফিয়া রয়েছে তার। আচ্ছা, অনেকে ধরো এরকম একটা বাচ্চা রয়েছে যার হচ্ছে ধরো ডিসক্যালকুলিয়া রয়েছে, মানে সে কি ক্যালকুলেট করতে পারে না, ঠিক আছে, ম্যাথামেটিক্যাল প্রবলেম রয়েছে, ক্যালকুলেট ঠিকঠাক করে 1+1 তুমি বলছো বারবার করে 2 হয়, সে 0 লিখছে। এগুলো হচ্ছে তোমার তার ডিসগ্রাফিয়া আছে। আচ্ছা, আর একটা ধরো আরো একটা বাচ্চা রয়েছে, যারা হচ্ছে ধরো কি বলবো, ওটাকে বলা হয় হচ্ছে ডিসপ্র্যাক্সিয়া। ডিসপ্র্যাক্সিয়া হচ্ছে কি, যে তার ধরো সে মানে স্পিচের প্রবলেম, ঠিক আছে, বলতে পারে না, মানে টাং অ্যান্ড স্পিচ যদি কারো সমস্যা থাকে, টাং অ্যান্ড স্পিচের যদি সমস্যা থাকে, সেটাকে বলা হচ্ছে তোমার ডিসপ্র্যাক্সিয়া, ঠিক আছে। বুকটা তুমি বলছো বুক, সে বলছে উক, তুমি বলছো ক্যাট, সে বলছে অ্যাট, এরকম বলছে, ঠিক আছে, মানে টাং অ্যান্ড টিথের প্রবলেম ব্যাপারটা হয় আর কি। স্পিচ মানে না, টাং অ্যান্ড টিথের প্রবলেম আছে। তো যাই হোক, এরকম একটা
এনভায়রনমেন্টে তুমি রয়েছো, ঠিক আছে, সেখানে ধরো এরকম ডিসঅর্ডার রয়েছে আর কি, ঠিক আছে, তো এরকম বাচ্চাগুলোকে তুমি কিভাবে শেখাবে বা তার সমস্যাগুলো কি সমাধান করবে, ঠিক আছে, তো এরকম হচ্ছে লার্নিং ডিসঅর্ডার আর কি ইংরেজি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে। এইবার হচ্ছে যে তুমি তার জন্য দেখো, যখন সমস্যা থাকবে তার সমাধান নিশ্চয়ই থাকবে, সব সময় সমস্যা আছে মানে তার সমাধান থাকবে, ঠিক আছে। এইবার তার সমাধানগুলো স্যার কি আছে আমাদের? প্রথমত তাকে তুমি বাচ্চাটাকে কি করবে, তুমি যখন বাচ্চাগুলো তুমি সমস্যাগুলো দেখে নিলে যে বিভিন্ন রকম সমস্যা হয়, তার এই রাইটিং সমস্যা আছে, তার রিডিং সমস্যা, এরকম দেখে নিলে তুমি ব্যাপারটা। এইবার তোমার কাছে কিন্তু মানে সুবিধা হয়ে গেল যে হ্যাঁ আমি এবার আমার মতো করে এগোবো, কিভাবে এগোতে পারবো। এইবার তাকে আমার রিমেডিয়াল টিচিং দিতে হবে যে সে যাতে শিখতে পারে, তাই তো। তাহলে প্রথমত তুমি তখন তার বাচ্চাদেরকে তুমি কি করবে যে যাতে সে শিখতে পারে, তাহলে যেগুলো সে প্রথমত তুমি আর ডাউট ক্লিয়ারিং ক্লাস দেবে, ঠিক আছে, যে তারা শিখতে পারে। আচ্ছা, প্রথমত তুমি কি করতে হবে, তোমাকে তোমাকে প্রথমে করতে হবে অ্যাজ আ টিচার, তোমাকে কি করতে হবে, তাকে একটা ডায়াগনস্টিক টেস্ট দিতে হবে। ডায়াগনস্টিক টেস্ট কাকে বলে, যে ধরো তার কি কি প্রবলেম আছে, তার প্রবলেম গুলোকে আইডেন্টিফাই করতে দাও। তুমি যখন প্রবলেম গুলোকে আইডেন্টিফাই করতে দেবে সে কিন্তু সলিউশন বের করতে পারবে। রিমেডিয়াল টিচিং এর ক্ষেত্রে প্রথম হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট অবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তুমি তাকে এক্সট্রা, এবার তুমি তাকে কি করো, প্রবলেম গুলো বের করলো, আচ্ছা বাচ্চা বুঝতে পারছে না, তাকে এক্সট্রা ক্লাস দিয়ে দাও, এক্সট্রা ক্লাস দিয়ে দিলে, ঠিক আছে। আচ্ছা, এক্সট্রা ক্লাস দিয়ে তুমি সলভ করিয়ে দিলে, সেম প্রবলেম বা সেম টপিকটাকে তুমি আবার পড়াও, তুমি আজকে পড়িয়েছো সেই টপিকটা, আবার আবার কালকে পড়িয়ে দাও, পরশুদিন বুঝিয়ে দাও, ঠিক আছে। অর্থাৎ এর মধ্যে দেখবে যে কিছু ছেলেমেলে বুঝতে পারবে, ছেলেমেলে বুঝতে পারবে না, ঠিক আছে। তখন তারা তোমাকে বলবে যে আমাকে এই জিনিসটা ভালো করে বুঝিয়ে দিন, আরেকবার বুঝিয়ে দিন বা কিছু, এই ব্যাপারটা আর কি বলবে, ঠিক আছে। তো এরকম ভাবে আমরা কিন্তু এগিয়ে যেতে পারি। তাহলে রিমেডি কিন্তু বুঝতে হবে যে, এবার দেখো দুটো ভালো করে বোঝো, একটা হচ্ছে রিমেডিয়াল টিচিং আর ডায়াগনস্টিক টিচিং এর মধ্যে একটু সমস্যা হচ্ছে, কি ভালো করে বলবে। এখানে মানে রিমেডিয়াল টিচিং এ কিন্তু রিমেডি দেবে, শুধুমাত্র রিমেডি, এখানে কিন্তু আর কিছুই নয়। আর ডায়াগনস্টিক ট্রেনিং বা ডায়াগনস্টিক যে টেস্ট, এটা তোমার কি করবে, তোমাকে এটা ডায়াগনস্টিক টেস্ট তুমি তখন দিলে এটা সুবিধা হবে যে তাকে প্রথমে ডাক্তার তোমাকে ডায়াগনোসিস করবে যে তোমার মধ্যে কি আছে, এই রোগটা আইডেন্টিফাই করবে, আইডেন্টিফাই করার পরে সেগুলো কিন্তু তোমার টেস্ট হয়। এই রিমেডিয়াল টিচিং এ কিন্তু শুধুমাত্র তোমাকে রেমেডি দেবে, আর কিছু না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তারপরে ধর তুমি অ্যাসেসমেন্ট দাও, তুমি পোর্টফোলিও বিভিন্ন রকম দাও, যে ঠিক আছে বিভিন্ন বাচ্চাদেরকে ডেটা গুলো দাও, যে এইগুলো জিনিসগুলো তুমি সংগ্রহ করো, ঠিক আছে। এরকম বিভিন্ন রকম ব্যাপার আছে, তাই অ্যাসেসমেন্ট মানে এভালুয়েশনের দিকে নিয়ে যাও, অ্যাসেসমেন্ট করো, ঠিক আছে। এরকম ভাবে তুমি আস্তে আস্তে অ্যাসেসমেন্ট বা এভালুয়েশন এরকম একটা পদ্ধতি রয়েছে। অ্যাসেসমেন্ট মানে হচ্ছে কি, তার অ্যাসেসমেন্ট, অর্থাৎ তুমি ফাইনাল বা অ্যানুয়াল এক্সাম নাও, ঠিক আছে, একটা মানে সামেটিভ বা কিছুতে ভাগ করে দিতে পারো, ঠিক আছে, এরকম ভাগ অ্যাসেসমেন্ট। তো এবার এভালুয়েশন অ্যাসেসমেন্ট হচ্ছে ধরো তুমি সামেটিভ ভাগ করে বা ফরমেটিভ, ফরমেটিভ মানে হচ্ছে ধরো ক্লাস টেস্ট গুলো নিলে, ঠিক আছে, ইউনিট টেস্ট নিলে, মানে থ্রু আউট দ্য ইয়ার, মানে ফরমেটিভ মানে হচ্ছে থ্রু আউট দ্য ইয়ার তাকে তুমি পরীক্ষা নিলে, আর সামেটিভ হচ্ছে কি ওয়ান টাইম কোনো একটা এক্সাম তুমি নিলে, ঠিক আছে। তো এরকম বিভিন্ন অ্যাসেসমেন্ট বা তুমি এভালুয়েশনের মাধ্যমে তাকে তুমি ব্যাপারগুলো সমাধান করার চেষ্টা করতে, দ্যাট ইজ ইওর রেমেডিয়াল টিচিং। আশা করি এটাও কি পোর্শন নিয়ে কারো কোনো ডাউট নেই এখনো পর্যন্ত, রাইট? যদি কারো ডাউট না থাকে একবার থাম ইমপ্রেশন দেবে। ভেরি গুড। আচ্ছা, এবার আমরা চলে যাই। ভেরি গুড, ভেরি গুড, ওকে। এবার আমরা দেখো যে আমরা একটু ইংরেজি কম্প্রিহেনশনের জায়গাটা একটু ভালোভাবে অ্যানালিসিস করে তোমাদের দেখাই, ভালো করে বুঝবে। পেপার অ্যানালিসিস দিয়ে যদি চলে যাই তাহলে দেখবে, দেখো রিডিং কম্প্রিহেনশন টেস্ট, এটা আমি যদি সিটেড এর ক্ষেত্রে দেখাচ্ছি, সিটেড এর সাথে প্রাইমারি টেটের ডিফারেন্স এটাই, সিটেড এ দুটো আরসিটি, এখানে দুটো আরসিটি থাকবে, ওখানেও দুটো আরসিটি থাকে, এখানে 10টা প্রশ্ন থাকবে, ওখানে 8টা প্রশ্ন থাকে, ওখানে 8টা কোয়েশ্চেন থাকে, আর কিছুই না। এখানে যেটা অ্যাডেড হয় সেটা হচ্ছে রেটোরিক্যাল ডিভাইস, এই রেটোরিক জিনিসটা এখানে কিন্তু অ্যাড হয়ে যায়। রেটোরিক কি তোমরা হয়তো অনেকে পড়েছো, যারা ইংরেজি নিয়ে পড়েছো তারা জানো, ঠিক আছে। বিভিন্ন রেটোরিক আছে, মানে অলংকার, অর্থাৎ একটা ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ হচ্ছে কি একটা, এটা একটা মানে ইট ইজ আ ডেভিয়েশন অফ অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ, মানে তুমি মানে কি বলবে যে ল্যাঙ্গুয়েজটাকে আরো বেশি তুমি প্রাণবন্ত করে তোলার জন্য বিভিন্ন রকম ইয়ে পাওয়া যায় আর কি, ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে, অলংকার। তো এরকম বিভিন্ন ধরো সে মোটামুটি থাকে হচ্ছে ধরো সিমিলি, মেটাফোর, ঠিক আছে, মানে সিমিলি বা মেটাফোর। সিমিলি হচ্ছে কি, যেখানে তুমি ধরো বললে যে ইট ইজ আ কম্পারিজন, মানে দুটোই হচ্ছে কম্পারিজন, তুমি কম্পেয়ার করছো তাকে, কিভাবে কম্পেয়ার করছো ভালো করে বলছো। তুমি সিমিলি বললে যে ধরো হি রোড, ধরো হি রোড
at me like a lion. সে লায়নের মতো, তো সিংহের মতো গর্জন করছে আমার দিকে, ঠিক আছে। হি রোড অ্যাট মি লাইক আ লায়ন, ঠিক আছে। তার মানে দেখো ব্যাপারটা হচ্ছে সিমিলির সাথে, সিমিলি এর সাথে কম্পারিজনের পার্থক্য কি? কম্পারিজন যদি আমি বলি আই অ্যাম অ্যাজ টল অ্যাজ আই, ভালো করে বুঝবে, অ্যাজ টল হি, আই অ্যাম অ্যাজ টল অ্যাজ হি। তার মানে এখানে আমি এবং সে দুজনেই কিন্তু রক্ত মাংসের মানুষ, এবং আমরা মানুষ, মানুষের মধ্যে তুমি কম্পেয়ার করছো কে লম্বা কে বেটে। আর এখানে তুমি কম্পেয়ারটা করছো, ভালো করে বুঝো, তার যে গর্জনটা, সে আমার দিকে কেমন ভাবে গর্জন করলো তাকে তুমি কম্পেয়ার করছো একজন লায়নের সাথে। তুমি কিন্তু এই দুজন কিন্তু সিমিলার নয়। তার লায়নের গর্জনের সাথে তুমি তার গর্জনকে তুলনা করছো আমার দিকে, তাহলে এই দুটো কিন্তু সিমিলার জিনিস হবে না। এটাই হচ্ছে, দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স, দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নর্মাল কম্পারিজন অ্যান্ড সিমিলি, ঠিক আছে। আচ্ছা, এটাকে যদি আমি মেটাফর দিয়ে বলতাম, হোয়াট মেটাফর কি হতো? হি রোড অ্যাট মি। এইবার তোমাকে বুঝে নিতে হতো যে হি রোড অ্যাট মি যখন বলেছে, মেটাফোর হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে তোমাকে কিন্তু, মানে মেটাফোর হচ্ছে সিমিলি, যেটা আমি বলি সিমিলি হচ্ছে এক্সটেন্ডেড ভার্সন, এটা হচ্ছে এক্সটেন্ডেড ভার্সন, ঠিক আছে। সিমিলি হচ্ছে মানে মেটাফোর ইকুয়ালস টু হচ্ছে এক্সটেন্ডেড ভার্সন অফ সিমিলি। মানে মেটাফোরে যেটা তুমি ডিরেক্টলি বলছো না, সরাসরি বলছো না, তুমি সিমিলিতে সেটা ডিরেক্টলি বলে দিচ্ছ। এই সিমিলিতে তুমি যেটা ডিরেক্টলি বলছো ওটাই কিন্তু মেটাফোরে বুঝে নিতে হচ্ছে আমাদেরকে। হি রোড অ্যাট মি মানে তার গর্জনটা ছিল হচ্ছে, তাহলে সে তো গর্জন করতে পারে না, তাহলে রোডটা কে করতে পারে? এটা হতে পারে কোনো টাইগার, কোনো লায়ন, এরাই করতে পারে। তাহলে তাদের গর্জনটাকে আমার সাথে তুলনা করা হচ্ছে, মানে কি এদের যে গর্জনটা সেটা আমার মতোই, তাই জন্য আমার সাথে তাকে তুলনা করা হচ্ছে। এখানে দেখো আমাকে বুঝে নিতে হচ্ছে, তো এখানটায় আমার কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে আমার কিন্তু গর্জনটা লায়নের মতোই। দ্যাট ইজ দ্য ডিফারেন্স ইন বিটুইন সিমিলি অ্যান্ড মেটাফোর। মেটাফোর হচ্ছে তোমাকে একটু ঘুরিয়ে বলবে, মানে বলবে তোমাকে সিমিলি হচ্ছে ডিরেক্ট কম্পারিজন, এটা হচ্ছে ডিরেক্ট, মানে যেটাকে বলে এক্সপ্লিসিট, তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আর মেটাফোরে হচ্ছে কি, যেটা তোমাকে একটু কি বলছে, একটু ইনডিরেক্ট, মানে তোমাকে বুঝে নিতে হবে, ঠিক আছে, ইমপ্লিসিট, তোমাকে খুলে বলবে না, তোমাকে বুঝে নিতে হবে, ঠিক আছে। এইটা হচ্ছে সিমিলি আর মেটাফোরের মধ্যে পার্থক্য, ঠিক আছে। এবার বিভিন্ন রকম ধরো অ্যালিগরি আছে, ঠিক আছে, যেগুলো তোমাদের বেশি বেশি করে আসে সেগুলো আমি বলছি। অ্যালিগরি হচ্ছে রূপক, বিভিন্ন রূপকাশ্রয়ী আর কি বিভিন্ন রকম আছে, সেই রূপক ব্যবহার করা হয়, অর্থাৎ যখন মানুষকে বোঝাচ্ছে সে একটা রূপকের অন্তরালে বোঝাচ্ছে, ঠিক আছে। অ্যালিগরিক্যাল পোয়েম তোমরা জানো, ঠিক আছে, রূপকের অন্তরালে। আচ্ছা, এরপরে ধরো পার্সনিফিকেশন, এটাও তোমাদের পরীক্ষাতে আসে। পার্সনিফিকেশন অর্থাৎ ধরো এই পার্সনিফিকেশন, ধরো আমি বললাম যে নেচারকে ধরো, নেচার একটা ইনঅ্যানিমেট অবজেক্ট যার মধ্যে কোনো প্রাণ নেই। নেচারকে, তার মধ্যে নেচারের যে কোয়ালিটিস গুলো আছে সেটা কিন্তু একটা মাদারের সাথে তুলনা করা হচ্ছে। ধরো নেচারের মধ্যে, নেচার যেমন আমাদের মা, যেমন আমাদের পুরো সবাইকে আগলে রাখে, নেচারও তেমন আমাদের সমস্ত মানুষকে আগলে রেখেছে। তাহলে নেচার হচ্ছে একটা মানে অ্যানিমেট ভার্সন অফ মাদার, ঠিক আছে। নেচার হচ্ছে অ্যানিমেট ভার্সন অফ মাদার, কিন্তু এটা কিন্তু একটা ইনঅ্যানিমেট অবজেক্ট। তাই জন্য অ্যানিমেট ভার্সনটা যা রয়েছে, মায়ের যে সমস্ত অ্যানিমেট কোয়ালিটিস রয়েছে সেগুলো হচ্ছে নেচারের মধ্যে কল্পনা করা হচ্ছে, তাহলে এটা পার্সনিফিকেশন। এই হচ্ছে পার্সনিফিকেশন, ঠিক আছে। এরকম কিছু, যাই হোক, এই সে বিভিন্ন রকম জিনিসগুলো আর কি এর মধ্যে আনা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরকম আরো কিছু আছে, যেমন মানে তোমাদের ক্লাইম্যাক্স বলে একটা আছে, ঠিক আছে। এগুলো তোমাদের পরীক্ষাতে খুব একটা আসেনি প্রিভিয়াস ইয়ারে। ক্লাইম্যাক্স আছে, অ্যান্টি ক্লাইম্যাক্স আছে, অক্সিমোরন রয়েছে, ঠিক আছে। যেগুলো আমরা আস্তে আস্তে যখন দেখবো কোশ্চেন সলভ করলে বুঝতে পারবো। আচ্ছা, এরপরে ধরো আমরা চলে আসি গ্রামারে। গ্রামার থেকে কি কি আসে স্যার? আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসে, যে এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি ভার্ব নাকি অন্য কিছু। আচ্ছা, আর কি প্রশ্ন আছে স্যার? সিনোনিম থেকে একটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে, আগে দেখা গেছে, এখান থেকে একটা প্রশ্ন এসছে। ক্লজ আইডেন্টিফিকেশন থেকে একটা, নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ, এখান থেকে একটা প্রশ্ন এসছে। অ্যানালজি থেকে দুটো প্রশ্ন এসছে,
ইডিয়মস এন্ড ফ্রেজেস থেকে দুটো প্রশ্ন এসছে, সবটাই কিন্তু প্যাসেজ বেসড। ঠিক আছে, এবার আমরা একটু দেখবো যে সত্যি যে প্রশ্নগুলো এসছে প্রাইমারির ক্ষেত্রে আমি দেখবো। দেখো প্রাইমারির ক্ষেত্রে দেখো সেম জায়গাটা এখানে তোমরা দেখলে বুঝতে পারবে, ডব্লিউবি টেটের ক্ষেত্রে তাই। ঠিক আছে, এখানেও কিন্তু একই রকম জিনিস তোমরা দেখতে পাচ্ছ যে রিডিং কম্প্রিহেনশন টেস্ট, যেখান থেকে আমরা দুটো প্যাসেজ পাবো, 8টা প্রশ্ন, ওখানে ছিল 10টা প্রশ্ন, যেটা তুমি অলরেডি বলেছি। আর গ্রামারের ক্ষেত্রে যেটা রেটোরিক্যাল যেটা স্পিচ বা ফিগার স্পিচ, রেটোরিক্যাল স্পিচ, এটা কিন্তু এখানে থাকে না, কোনো বছরই থাকে না। গ্রামার সেকশনটা কিন্তু অলমোস্ট সেম, ডিকশনারি অ্যারেঞ্জমেন্ট থেকে দুটো প্রশ্ন আসে। আচ্ছা, অ্যান্টোনিম থেকে দুটো, সিনোনিম থেকে দুটো, নাম্বার অর্থাৎ সিঙ্গুলার এবং প্লুরাল এখান থেকে 3টে প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে। জেন্ডার বেস, জেন্ডার থেকে 3টে প্রশ্ন এসছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে 3টে প্রশ্ন এসছে। স্পেলিং মিস্টেক থেকে 3টে প্রশ্ন এসছে। এরার কারেকশন থেকে 2টো প্রশ্ন এসছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে 2টো প্রশ্ন এসছে। এই হচ্ছে আমাদের টোটাল প্রিভিয়াস ইয়ার বলছে, প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ডটা এটা। ঠিক আছে, এছাড়া তোমাদের ঝাড়খণ্ড টেট বা অন্যান্য টেটের যে জিনিসগুলো থাকছে, এবার আমরা একটু দেখি যে ওভারঅল আমরা যেটা পড়লাম বা ডিসকাস করলাম তার কিছু কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারে কেমন এসছে। প্রথমত আমি যদি একটা প্যাসেজের দিকে চলে যাই, যে প্যাসেজটা একটু পড়ে নিই। ঠিক আছে, yet as soon as she saw him, সে যে মুহূর্তে তাকে দেখলো, she did not look as Alfred thought she would look, মানে সে তাকে তেমন ভাবে মনে দেখায়নি যেমন ভাবে অ্যালফ্রেড ভেবেছিল যে তাকে দেখাবে। she smiled, সে হাসলো, and her blue eyes never wavered, এবং সে হাসলো এবং তার হাসির মধ্যে হাসিটা কখনোই একটা হেজিটেটেড হয়নি, মানে সে যে একটা হেজিটেট করবে কোনো কিছু, সেরকম কিছু তার মধ্যে মনে হয়নি। and with a calmness and dignity, এবং তার সেই স্বভাবতই যে শান্ত সরল স্বভাব এবং তার যে সম্মান, সেটা কিন্তু তাদেরকে দ্যাট মেড দেম ফরগেট, এবং তাদেরকে ভুলিয়ে দিল যে হার ক্লোথস সিম টু হ্যাভ বিন থ্রোন অন হার, তার যে একসময় তার পোশাক তার দিকে ছুড়ে দেওয়া হয়েছিল। she put out her hand to Mr. Carr, সে তারপরে তার কি করলো, সে তার হাত মিস্টার কারের দিকে প্রসারিত করলো বা প্রসারিত করলো, and said politely, এবং তিনি সেই পোলাইটলি বললো, নম্রভাবে বললো, I am Mrs. Higgins, I am Alfred's mother, আমি অ্যালফ্রেডের মা। Mr. Carr was a bit embarrassed by her lack of terror and her simplicity, তখন মিস্টার কার কিন্তু খুব একটু এম্বারাসড হলেন, অর্থাৎ বিব্রত হলেন যে তার মধ্যে কোনো ভয়ের কোনো লেশমাত্র নেই, and her simplicity, এবং তার সরলতা দেখে, and he hardly knew what to say to her, এবং সে প্রায় জানতো না বললেই চলে, এটা হার্ডলিটা হচ্ছে অ্যাডভার্ব অফ নেগেশন, এটা নেগেটিভ একটা সেন্স তৈরি করে, যে প্রায় জানতো না বললেই চলে, what to say to her, তার কি বলা উচিত তাকে। ঠিক আছে, so she asked, সে যদি জিজ্ঞেস করলেন, is Alfred in trouble, অ্যালফ্রেড কি কোনো সমস্যার মধ্যে রয়েছে? তখন তিনি বলছেন, হ্যাঁ, হি ইজ সমস্যার মধ্যে আছে। হি হ্যাজ বিন টেকিং থিংস ফ্রম দ্য স্টোর, সে আমাদের স্টোর থেকে প্রতিদিন জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে। আই কট হিম রেড হ্যান্ডেড, আমি তাকে হাতে নাতে ধরেছিলাম। লিটল থিংস লাইক কম্প্যাক্টস, টুথপেস্ট অ্যান্ড লিপস্টিক্স, এই জিনিসপত্র, ছোট ছোট জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছে। কম্প্যাক্ট এগুলো আর কি, সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে। স্টাফ হি ক্যান ইজিলি সেল, ঠিক আছে, এবং এই জিনিসপত্রগুলো যাতে সে সহজেই বিক্রি করতে পারে। দ্য প্রোপাইটার বললেন। মিসেস হিগিন্স পুট আউট হার হ্যান্ড, মিসেস হিগিন্স তার হাতকে প্রসারিত করলেন, এন্ড টাচ স্যাম কার্টস আর্ম, এবং তখন উইথ অ্যান আন্ডারস্ট্যান্ডিং জেন্টলনেস, তখন স্যাম কার্টস এর হাতের দিকে তার মানে বাহু স্পর্শ করলেন, এবং তিনি একজন উইথ অ্যান আন্ডারস্ট্যান্ডিং জেন্টলনেস, তখন কি বলছেন, অ্যান্ড স্পিকিং অ্যাজ দো afraid of disturbing him, মানে তিনি ভাবছেন যদি আমার সে আবার ভয়ে ভয়ে ব্যাপারটা করছে, যে তিনি আবার ডিস্টার্ব হবেন না তো। she said, if you would only listen to me, যদি আমার কথা তুমি শোনো, ঠিক আছে, আপনি শোনেন, before doing anything, যদি কিছু করার আগে আমার কথা একটু শোনেন। her simple earnestness and her humility made her falter, তখন তার যে এই যে মানে আর্নেস্ট অর্থাৎ আকুলতা, তাকে কি করলো, তাকে খুবই লজ্জিত করলো। and her humility, তার অপমান made her falter, এবং তাকে তার এই অপমান বা কিছু সেই জিনিসটা তাকে পরিবর্তন করতে বাধ্য করলো। and look away, but in a moment she was smiling gravely again, তখন কিন্তু কিছু কিছু মুহূর্তের মধ্যে সে আবার বিরাট ভাবে হাসতে লাগলো। ঠিক আছে, and she said with a kind of patient dignity, এবং সেই স্বভাবতই আর কি তার মধ্যে সেই একটা পেশেন্ট অর্থাৎ খুব ধীর স্থির একটা ভাব এবং তার যে সম্মান। তারপরে, হোয়াট ইউ ইন্টেন্ড টু ডু মিস্টার কার, আপনি কি করতে চান মিস্টার কার? তখন বলছে, আই এম গোয়িং টু গেট আ কপ, আমি একটা পুলিশকে ডাকতে চাইছি। দ্যাট ইজ হোয়াট আই অট টু ডু, যেটা আমার করা উচিত। ইয়েস আই সাপোজ সো, আমিও তাই মনে করি। ইট ইজ নট ফর মি টু সে বিকজ হি ইজ মাই সান, মানে এটা আমার ক্ষেত্রে বলা ঠিক হবে না যে শুধুমাত্র সে আমার ছেলে বলে,
যে আমি বারণ করবো এরকম নয়। Yet I sometimes think a little good advice is the best thing for a boy when he is at a certain period of in his life. অর্থাৎ আমি মনে করি যে আমার কিছু এরকম বলা ঠিক হবে না, এবং আমি মনে করি যে একটা লিটল গুড অ্যাডভাইস ইজ দ্য বেস্ট থিং ফর আ বয় হোয়েন হি ইজ এট আ সার্টেন পিরিয়ড ইন হিজ টাইম। মানে একটা একটা লিটল অ্যাডভাইস অর্থাৎ উপদেশও কিন্তু ভালো হতে পারে যখন কেউ একজন খুব খারাপ মুহূর্তে থাকে। কিন্তু অ্যালফ্রেড বুঝতে পারছে না যে তার মায়ের এই যে একটা স্বভাব থাকার ব্যাপারটা বুঝতে পারছে না। কারণ ফর হচ্ছে এখানে কিন্তু বিকজ, ফরটা হচ্ছে বিকজ, কারণ এটা একটা কিন্তু হিসেবে কাজ করছে কারণ হিসাবে। ফর দে হ্যাড বিন অ্যাট হোম, সে বাড়িতেই ছিল, and someone had suggested that she was going to be arrested, এবং সে বাড়িতেই ছিল এবং তাকে কেউ বলেছিল যে তার ছেলে বা কেউ সে হচ্ছে তার ছেলে খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করতে যাচ্ছে। হি নিউ শি উড বি ইন আ রেজ, যদি এরকম হতো, যদি সে বাড়িতে থাকতো এবং কেউ যদি বলতো যে তার ছেলেকে অ্যারেস্ট করা হবে, সে কখনোই চুপ থাকতে পারতো না, সে তার উপর রেগে যেত and would cry out against him, এবং তার বিরুদ্ধে চিৎকার করতো। এই হচ্ছে আমাদের একটা প্যাসেজ দেয়া ছিল। তারপরে এখান থেকে প্রশ্ন করেছে, দেখো প্রথমে বলেছে যে হার হিউমিলিটি মেড হার ফল্টার, তাহলে হিউমিলিটি হচ্ছে একটা হিউমিলিটি মানে অপমান, তাহলে এই অপমানের যে অপোজিট ওয়ার্ডটা, অর্থাৎ এর একটা অপোজিট ওয়ার্ড আমাদের বের করতে বলেছে। তাহলে বুঝতেই পারছো অপমান করা, তাহলে অপমান করার উল্টো হচ্ছে কি, কাউকে প্রশংসা করা, তাহলে আমাদের কি হতে পারে, প্রেজ হবে। ঠিক আছে, তাহলে আমাদের অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, ফ্র্যাঙ্কনেস, ইন্ট্রিগ মানে ষড়যন্ত্র করা, এগুলো তোমরা জানো। হিচ মানে হচ্ছে তোমার মানে হিচ মানে ক্যাচ আর কি। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট। আচ্ছা, আরেকটা জিনিস ভাব দেখবে, এদের যে প্রশ্নগুলো হয় সেটা সবসময় নট দিয়ে প্রশ্ন করে, যে কোনটা কারেক্ট নয়। ভালো করে বোঝো। আউটসাইড হার কন্ডাক্ট ওয়াজ লাইক দ্যাট অফ আ কেয়ারিং মাদার, একদম ঠিকঠাক। আচ্ছা, when she introduced herself Mr. Carr felt stupefied, ঠিক আছে, এটা কি স্টুপিফাইড হয়েছিল সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো স্টুপিফাইড তো হয়নি, মানে সে তো কিছুই তার মধ্যে কোনো রকম রিপারকাশন ছিল না, তাহলে অপশন 2 হয়ে যাবে, এটাই ভুল আছে, তার মধ্যে কোনো রকম কিছু হয়। নাম্বার 3 কি বলছে যে এটাও দেখো নট কারেক্ট, কোনটা নট কারেক্ট হবে, হি স্টোল ক্রিম অ্যান্ড, এটা প্রথমটা তো আমরা দেখেছি। অ্যাট মিস্টার কার্স অ্যাকুইজিশন, যখন মিস্টার কার বললেন যে না আপনার ছেলে চুরি করেছে বা কিছু, অ্যালফ্রেডস মাদার ফেল ইন্টিমিডেটেড, ইন্টিমিডেটেড মানে কি, থ্রেটেন্ড, ভয় পেয়ে যাওয়া, একদমই নয়, সে ভয় পায়নি, এটা হচ্ছে আমাদের ভুল হয়ে গেল। এরপরে কি আছে, হ্যাভিং লুকড অ্যাট হিজ মাদার অ্যালফ্রেড ওয়াজ, অ্যালফ্রেড তখন কি হলো, খুব সারপ্রাইজড হয়ে গেল না, কারণ দেখছি যে তার মা তো যদি বাড়ি থাকতাম, যদি সে কখনোই আমার এরকম হচ্ছে দেখে চুপ থাকতে পারতো না। আচ্ছা, হি হার্ডলি নিউ হোয়াট টু সে টু হার, এটা দেখো বলেছে একটা তোমার ক্লজ আইডেন্টিফাই করতে। প্রথমত দেখো হি হার্ডলি নিউ, এই ভার্বকে প্রশ্ন করো, হি হার্ডলি নিউ হোয়াট, আর হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা নাউন কে পাই অথবা প্রোনাউন কে পাই, তাহলে এখানে যেহেতু প্রোনাউন নেই তাহলে এটা নাউন ক্লজ হবে, কারণ এটা একটা অবজেক্ট হিসেবে কাজ করছে, নাউন ক্লজ। ঠিক আছে, আচ্ছা, অ্যাডজেক্টিভ ক্লজ কে আরেকটা ভাষায় বলা হচ্ছে রিলেটিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ তো তোমরা জানো, প্রিন্সিপাল হচ্ছে যেটা প্রিন্সিপাল প্রধান, সাবঅর্ডিনেট মানে যেটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন নিয়ে থাকবে। ঠিক আছে, আর একটা হয় হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, যেখানে আমরা দেখি প্রিন্সিপাল এবং দুটোই প্রিন্সিপাল ক্লজ থাকে, যেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে এখানটা আমি টেক্সটের কোশ্চেন আমি আর ওটা করছি না, আমরা একটু দেখি যে পরেরটা কি বলছে। মেড দেম ফরগেট দ্যাট, এখানে বলেছে দ্যাটটা কি ধরনের ওয়ার্ড, তাহলে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ দেখতে পাচ্ছ, তাহলে দ্যাটটা কি ধরনের, প্রথমত এখানটায় যেটা সাবজেক্ট ভার্ব নিয়ে তৈরি হচ্ছে, এটা একটা ক্লজ তৈরি করেছে, সাবজেক্ট ভার্ব। এখানেও দেখো এটা সাবজেক্ট আর ভার্ব নিয়ে একটা ক্লজ তৈরি হচ্ছে, তার মানে ক্লজের কানেক্টটা সবসময় কি হয়ে যায়, কনজাংশন। ঠিক আছে, তাহলে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা, আর ব্লু আইজ নেভার ওয়েভার্ড, ওয়েভার্ড মানে আমি তখনই বলেছিলাম হেজিটেটেড, মানে ইতস্তত না করা বা কিছু। আবার একটা টেক্সটের কোশ্চেন দিয়েছি, এটা তোমরা দেখতে পাবে। আচ্ছা, এবার আরেকটা ধরো প্যাসেজ দিয়েছি, সেটা দেখো, অল দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ এন্ড অল দ্য মেন এন্ড ওমেন মেয়ারলি প্লেয়ার্স, তাহলে বুঝতেই পারছো যে এটা শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট থেকে দেওয়া হয়েছে। তো যাই হোক, অল দ্য ওয়ার্ল্ড মানে এখানে হচ্ছে প্রথম সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে একটা নাট্যশালা। ঠিক আছে, এন্ড অল দ্য মেন এন্ড ওমেন আর মেয়ারলি প্লেয়ার্স, মানে তারা সমস্ত মানুষ এবং মানে আমরা ছেলে এবং মেয়েরা যারা রয়েছে সবাই, তারা হচ্ছে সবাই একটা প্লেয়ার, অর্থাৎ তারা অভিনয় করছে। তার মানে বুঝতেই পারছো অল দ্য ওয়ার্ল্ড যা স্টেজ মানে ওটা, এটা স্টেজটা হচ্ছে এটা লাইফকে বর্ণনা করা হচ্ছে, লাইফকে বোঝাচ্ছে, আমাদের লাইফ
এই লাইফের মধ্যে আমরা সবাই হচ্ছে কি অভিনয় করে চলেছি, ঠিক আছে। দে হ্যাভ দেয়ার এক্সিটস অ্যান্ড এন্ট্রান্সেস। দেখো এটা কিন্তু বলেনি ডিরেক্টলি আমরা জন্মগ্রহণ করছি, আমরা এন্ট্রান্স মানে হচ্ছে আমরা জন্মগ্রহণ করছি, আর মৃত্যু হচ্ছে কি আমাদের ডেথ। তাহলে এটা হচ্ছে এক্সিট, এটা এন্ট্রান্স, এটা এক্সিট। তাহলে দেখো এটা সরাসরি বললো না, কিন্তু আমাদের বুঝে নিতে হলো যে এন্ট্রান্স এবং এক্সিট কিন্তু লাইফ এবং ডেথ কে বোঝাচ্ছে, মানে বার্থ এবং ডেথ। তার মানে এটা অবশ্যই একটা মেটাফর হবে, এটা থেকেও প্রশ্ন আসবে, মেটাফর। আচ্ছা, অল দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ, এটা বললো না যে আমাদের জীবনটা একটা নাট্যমঞ্চ, তাহলে জীবনটাই একটা নাটকের নাট্যমঞ্চের মতো, এটা কিন্তু বললো না। সমস্ত পৃথিবীটা একটা নাট্যমঞ্চ বলে দিল। তার মানে এখানে বুঝে নিতে হচ্ছে যে এটা কিন্তু লাইভ বোঝাচ্ছে, তার মানে আবার এখানটায় আমাদের কিন্তু মেটাফোর ইউজ করা হচ্ছে, এটা থেকেও প্রশ্ন করবে। আচ্ছা, অ্যান্ড ওয়ান ম্যান ইন ইজ টাইম প্লেস মেনি পার্টস, একজন মানুষ সে কিন্তু তার জীবনে অনেক রকম অভিনয় করে চলেছে, ঠিক আছে। হিজ অ্যাক্টস বিং সেভেন এজেস, সে তখন তার বিভিন্ন, দেখো এক একটা সময় সে এক এক রকম কাজ করছে। যেমন অ্যাট ফার্স্ট দি ইনফ্যান্ট, একদম যখন শৈশব আছে তখন সে কি করছে, সে তখন একটা নার্সের এই যে মিউলিং অ্যান্ড কুকিং ইন দ্য নার্সেস আর, মানে সেই ছোটবেলায় যেটা করে আর কি, নার্সের কোলে শুয়ে, ঠিক আছে, মিউলিং অ্যান্ড কুকিং করছে। দেন দ্য হুইনিং বয়, স্কুল বয়, সেই স্কুল যেতে চায় না, উইথ আ স্যাচেল অ্যান্ড শাইনিং মর্নিং ফেস, যে আমি আজকে সকালে আজকে আর স্কুল যাবো না, কেউ যায়নি বন্ধুরা, আমি আর স্কুল যাবো না, এরকম ব্যাপার। ক্রিপিং লাইক স্নেল অ্যান্ড আনউইলিং টু স্কুল, এবং তখন সেই মানে শামুকের গতিতে এগোচ্ছে, না আমি স্কুল যাবোই না আজকে, আনউইলিং টু স্কুল। অ্যান্ড দেন দ্য লাভার, অর্থাৎ আমাদের জীবনটাকে কল্পনা করা হচ্ছে, প্রথমে আমরা শৈশবকালে থাকি, তারপরে আস্তে আস্তে আমরা ম্যাচিওরের দিকে চলে যাই, সেই যাত্রার কথা বলছে। অ্যান্ড দেন দ্য লাভার, ঠিক আছে, শাইন লাইক আ ফার্নেস, তার মধ্যে একটা জীবন্ত চুল্লি যেমন জ্বলে, সেই চুল্লির মধ্যে তার আবেগগুলো তার মধ্যে এরকম ভাবে চলছে। উইথ আ ওফুল ব্যালাড, তারা হয়তো সবে মাত্র তার মধ্যে বিচ্ছেদ ঘটেছে, তার মধ্যে একটা ওফুল ব্যালাড তৈরি হয়েছে। মেড টু হিজ মিস্ট্রেস বাইব্রো, ঠিক আছে। দেন আ সোলজার, এরপরে হচ্ছে সে কি হয়ে উঠছে, সে আস্তে আস্তে মানে ব্যর্থ প্রেমিক থেকে সে কিন্তু আস্তে আস্তে সোলজার হচ্ছে, ঠিক আছে, একটা সৈনিক হয়ে উঠছে। ফুল অফ স্ট্রেঞ্জ ওথস, তখন কিন্তু সে পুরো সবকিছু ভুলে গেছে, সে সবকিছু ভুলে তখন দেশের জন্য শপথ নিচ্ছে যে আমি ভালোভাবে কাজ করব, বা আমি সমস্ত জিনিসকে যুদ্ধ করবো, মানে সেই জিনিসকে জয় করবো। বেয়ার্ডেড লাইক আ পার্ড, এই পার্ড মানে হচ্ছে লেপার্ড, ঠিক আছে, সে কিন্তু একটা লেপার্ডের মতো, সে কিন্তু মানে একটা, মানে কি বলবো, যে লেপার্ড যেভাবে আর কি সমস্ত কিছুর দিকে এগিয়ে যায়, ঠিক আছে, সে কিন্তু একটা বেয়ার্ডেড লাইক আ পার্ড, মানে লেপার্ডের মতো সে কিন্তু এগিয়ে যাচ্ছে। জেলাস ইন অনার, সে তার কি, সে শুধুমাত্র সম্মান খুঁজছে, যে আমার সবাই আমাকে সম্মান করবে। অ্যান্ড সাডেন অ্যান্ড কুইক ইন কোয়ারেল, ঠিক আছে, মানে এটাই বলছে সাডেন অ্যান্ড কুইক ইন কোয়ারেল, মানে যখন সমস্যার সম্মুখীন হচ্ছে বা কিছু, তখন কিন্তু সে কি করছে, তখনও সে কিন্তু মানে জেলাস হয়ে যাচ্ছে যে হ্যাঁ আমাকে সম্মান খুঁজে নিতে হবে। সিকিং দ্য বাবেল রেপুটেশন, বাবেল রেপুটেশন মানে হচ্ছে বুদবুদ, অর্থাৎ তুমি যখন বাবেল গুলোকে দেখো তখন কি হয়, একবার সেগুলোকে দেখো ফেনা ফেনা হতে, আবার সেগুলো মিলিয়ে যায়, মানে কি সেই ক্ষণস্থায়ী একটা রেপুটেশন খোঁজার জন্য, ঠিক আছে, যে সবাই তাকে সম্মান করবে। ইভেন ইন দ্য ক্যাননস মাউথ, এবং তখন ক্যাননস মানে হচ্ছে কামানের মুখ থেকেও, সে যখন কামানের মুখে মারা যাচ্ছে তখনও সে বলছে না আমি দেশমাতৃকার জন্য প্রাণ দিয়েছি, সবাই আমাকে মনে রাখবে, অর্থাৎ সে বাবল রেভলিউশনের দিকে করছে। অর্থাৎ আমাদের জার্নিটা, আমরা যখন জন্মগ্রহণ করি, সেই জন্মগ্রহণ করা থেকে শেষ অবধি যে জার্নিটা আছে, অর্থাৎ ফ্রম বার্থ টু ডেথ, এটাই উনি বুঝিয়েছেন যে কিভাবে কোন কোন রোল আমরা প্লে করি, সেই জিনিসগুলো এই জায়গাটার মাধ্যমে বোঝানো হয়েছে। এবার দেখো বিভিন্ন রকম কোয়েশ্চেন এখানে আছে। হোয়াট ডু অল মেন অ্যান্ড ওমেন ডু, কি কি করে, ঠিক আছে। পারফর্ম ভেরিয়াস রোলস ইন লাইফ, এটা দেখেছি আমরা। আচ্ছা, আমি একটু এই যে দেয়ার এন্ট্রান্স অ্যান্ড এক্সিটস, তাহলে আগেই বলেছিলাম এক্সিট মানে হচ্ছে ডেথ, এটা ডেথ কে বোঝানো হচ্ছে, এটা হচ্ছে আমাদের বার্থ কে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তো সেই জিনিসটা অবশ্যই আমাদের মেটাফোর হবে। পার্সনিফিকেশন কি বলেছিলাম, যখন আমরা কোনো ইনঅ্যানিমেট অবজেক্টের মধ্যে অ্যানিমেট কিছু জিনিসকে খুঁজে পাবো, অর্থাৎ অপ্রাণীবাচকের মধ্যে প্রাণীবাচকের কিছু জিনিসপত্র খুঁজে পাবো। আর হাইপারবোল মানে হচ্ছে অতিরঞ্জিত করা, ঠিক আছে, মানে অতিরঞ্জন যেটার মধ্যে থাকবে, এই জিনিসটা হচ্ছে ধরো যেটা নয় আর কি, তুমি তাকে আরো মানে এক্সাজারেট করে বললে, ঠিক আছে। মানে ধরো এরকম তুমি এটা বললে যে টু সি হার is to love her, মানে তার দেখা মানেই তার সাথে তোমার মানে ভালোবাসা হয়ে গেছে, ব্যাপারটা এরকম আর কি, ঠিক আছে, মানে এটা অতিরঞ্জিত হয়ে গেল ব্যাপারটা, ঠিক আছে। মানে এই ব্যাপারটা থাউজেন্ড থ্যাঙ্কস টু ইউ, মানে অ্যাকচুয়ালি থাউজেন্ড থ্যাঙ্কস টু ইউ হয় কখনো, হয় না তো, মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি থিংস আর গ্রেটার অর লেস,
ঠিক আছে, মানে তুমি যে জিনিসটা বলছো সেটা রিয়ালিটিতে সম্ভব নয় হঠাৎ করে, সেটা হচ্ছে হাইপারবোল। সিমিলি তো অলরেডি বলেছিলাম। আচ্ছা, আবার যদি আমি পরে কোশ্চেনটা যাচ্ছি না, আমি একটু ফিগার অফ স্পিচে যাচ্ছি। এই যে আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ। দেখো, মেটাফোর, পার্সনিফিকেশন, হাইপারবোল, সিমিলি, দেখতে পাচ্ছ এই চারটের মধ্যে ঘোরাফেরা করছে প্রিভিয়াস ইয়ারে। তাহলে দেখো এটা কোনটা বলেছে ফার্স্ট পেজে, ওই যে অল দ্য ওয়ার্ল্ড ইজ দ্য স্টেজ আমি বলেছিলাম, যে লাইফটাকে একটু ঘুরিয়ে বলা হয়েছে, তাহলে মেটাফোর অবশ্যই। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো এখানে ছিল। ঠিক আছে, আরো কিছু কোয়েশ্চেন এখানে রয়েছে। আচ্ছা, এখান থেকে দেখো কিছু তোমাদের প্রোজোডি থেকে, সরি, তোমাদের যে ইয়ে রয়েছে আর কি, পেডাগোগি থেকে প্রশ্ন দেওয়া হয়েছে এখানটাতে। ঠিক আছে, যেমন ধরো এই যে বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট, দেখতে পাচ্ছ বারবার নট দিয়ে প্রশ্নটা হচ্ছে। বলছে রাইম, সংস এন্ড চ্যান্টস আর ওয়েজ ফর চিলড্রেন টু, কি জন্য করা হয়? রাইম শোনানো হয়, গান শোনানো হয়, চ্যান্ট শোনানো হয়, কেন? কারণ আমরা যাতে তাদেরকে তার এক্সপ্রেশন গুলোকে আরো ভালো মজবুত করতে পারি এবং তাদের রাইম অফ সেন্টেন্স, আমরা সেন্টেন্স গুলোকে ভালো করে পড়তে পারি। এরপরে বলছে যে হুইচ অ্যাপ্রোচ অর মেথড ডাজ নট এনকারেজ লার্নার্স টু ইউজ দেয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ ইন আ ক্লাস। ঠিক আছে, অবশ্যই আমরা কোনটা আমরা নেটিভ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য তাদেরকে বলবো না। তাহলে আমরা জানি যে আমরা যে জিনিসটা আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা যেটা আমরা জানি বা কিছু, সেগুলোকে আমরা কোনটার ক্ষেত্রে বলবো না, অবশ্যই কি বলবো, ডিরেক্ট মেথড, যেটা আমরা ডিরেক্ট মেথডে দেখেছিলাম। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা অ্যাপ্রোচ করব না। ঠিক আছে, আচ্ছা, প্রথমটা বলেছিল হচ্ছে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। তাহলে কমিউনিকেটিভ অ্যাপ্রোচের ক্ষেত্রে আমরা দেখেছি, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ মানে আমি কমিউনিকেট করার জন্য যেটা আমরা এই অ্যাপ্রোচটা নিই। ঠিক আছে, তো সেটা হচ্ছে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, যেটা আমরা ইংরেজির ক্ষেত্রে দেখি যে মানে মিনস অফ কমিউনিকেশন। ঠিক আছে, মানে কমিউনিকেশন করার জন্য, অর্থাৎ ঠিক আছে, সেটা আমরা কমিউনিকেটিভ অ্যাপ্রোচ মানে ইন্টারাকশন, মানে আমাদের ইন্টারাকশন করার জন্য যেগুলো ব্যবহার করি। ঠিক আছে, এরপর হচ্ছে ডিরেক্ট মেথড। ঠিক আছে, যে ডিরেক্ট মেথডটা কি, অফ টিচিং ইংলিশ যেটা হয় ডিরেক্ট মেথড, যেখানে আমরা আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ, ধরো আমরা বললাম যে আমরা ইংরেজি শেখাবো, ঠিক আছে, ক্লাসে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এক্ষেত্রে আমাদের ট্রান্সলেশন গুলো বা ন্যাচারাল কোনো জিনিসকে আমরা কিন্তু এই ক্ষেত্রে খুব একটা গুরুত্ব দিই না। ঠিক আছে, তো এই জন্য আমরা এখানটায় কিন্তু আমাদের কখনোই নেটিভ ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য ডিরেক্ট মেথডটাকে অ্যাপ্রোচ করা হয় না। ঠিক আছে, বুঝতে পেরেছো, মানে এই জন্য এটা ডিরেক্ট মেথডের ক্ষেত্রে হবে না। আচ্ছা, ন্যাচারাল অ্যাপ্রোচ তো হবেই, এটা হচ্ছে মানে এটা তো আমরা অবশ্যই করি, ডাজ নট এনকারেজ করি, ন্যাচারাল অ্যাপ্রোচকে এনকারেজ করি, যে আমরা যাতে সহজে শিখতে পারি জিনিসটা। এরপরে বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট, আবার বলেছে দেখো দ্য লাইব্রেরি শুড নট জাস্ট বি সিন অ্যাজ আ স্টোরেজ ফেস পে, মানে আমরা শুধুমাত্র দেখবো যে লাইব্রেরিতে শুধু বই আছে কিন্তু বইগুলো পড়ার লোক নেই, এরকম তো হয় না। তখন আমরা কি বলবো, যে না তোমরা এগুলোকে পড়ো ভালো করে। ঠিক আছে, এটা অ্যাক্টিভ এনভায়রনমেন্ট ফর এঙ্গেজমেন্ট, এটা তো নট হবে না। আচ্ছা, আর রিড অ্যালাউড, মানে ওখানে দেখবে যে অনেকে তো পড়াশোনা করে একসাথে না, সেখানে তুমি যদি জোরে জোরে পড়াশোনা করো তাহলে কিন্তু সেই ব্যাপারটা হবে না। সেই জন্য ওখানে গিয়ে আমরা জোরে জোরে পড়াশোনার ব্যাপারটা কিন্তু বলবো না। এরপরে বলছে দেখো লিটারেসি টিচিং অ্যাপ্রোচ দ্যাট এমফাসাইজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য লেটার্স অ্যান্ড সাউন্ড। সাউন্ড আর লেটারের কথা যখনই বলবে তখন মনে রাখবে ফোনিক্স, মানে যেখানে সাউন্ড নিয়ে কথাবার্তা বলে সেটাকে আমরা বলি ফোনিক্স। এই যে গ্রামার ট্রান্সলেশন মেথড করেছিলাম, সিচুয়েশনাল অ্যাপ্রোচ, ঠিক আছে, সিচুয়েশন বেসড অ্যাপ্রোচ যেটা বলেছিলাম, সিচুয়েশনাল অ্যাপ্রোচ মনে করে দেখো। ঠিক আছে, সেই জায়গাটা আর কি। আচ্ছা, তারপরে ধরো বললে এই যে স্টুডেন্ট অফ, ধরো 5 এর একটা স্টুডেন্ট বললো যে আই গিভ মাই ওয়ার্ক আ ফাইনাল চেক ফর অ্যাকিউরেসি বিফোর সাবমিটিং ইট টু দ্য টিচার। মানে ওই ব্যাপারটা হয় না যে একবার পুরো ব্যাপারটা দেখে নিই একবার কি করলাম। ঠিক আছে, তো সেই জিনিসটা আমরা কি বলবো, প্রথমত রিড্রাফটিং। তাহলে ড্রাফট করা মানে রিড্রাফটিং মানে হচ্ছে রিড্রাফট মানে আবার তুমি লিখেছো। ঠিক আছে, মানে আর ডকুমেন্ট তুমি কি করেছো, হুইচ হ্যাজ বিন রিড্রাফটেড, মানে আবার লেখা হয়েছে। ব্যাপারটা এরকম তো হয় না যে আবার নতুন করে তোমাকে লেখা সুবিধা দেবে, এরকম কিছু নাই। আচ্ছা, তারপরে ধরো প্রুফ রিডিং। প্রুফ রিডিং মানে হচ্ছে কি, ধরো মানে তুমি পড়ছো, পড়ার সাথে তুমি কি করছো, আর মার্ক মানে ইয়ে করছো, মার্ক এবং মার্ক এরার, তুমি সেগুলোকে এরার গুলো খুঁজে বের করছো। এটা তো তোমার তো কাজ নেই, কারণ এরার ওরকম ভাবে তো খুঁজে বের করা যায় না, তোমাকে কি করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের আহ ইয়ে হ্যাঁ, মানে পড়ছি এবং তার সাথে হচ্ছে আমার এরার গুলো খুঁজে বের করছি, মানে প্রুফ রিডিং। ঠিক আছে, আর আর যেটা যেটা হবে না সেটা হচ্ছে পিয়ার এভলিউশন। ঠিক আছে, পিয়ার এভলিউশনটা তখন তো সম্ভব না, কারণ পিয়ার এভলিউশনের ব্যাপারটা কি, যখন তুমি ধরো পিয়ার রিডিং বলতে বোঝায় যে ডেভেলপমেন্ট, যেটা আর কি মানে ইভালুয়েট করা, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা ইভালুয়েশনটা। ঠিক আছে, মানে ইট রেফার্স টু ডেভেলপমেন্ট অ্যান্ড চেঞ্জ ইন হাউ, মানে কি বলবো, যে হাউ ইকুয়ালস লার্ন ফ্রম বা ইভালুয়েট আর ইনফ্লুয়েন্স, মানে হচ্ছে ধরো যে পিয়ার টু পিয়ার টেকনোলজি, মানে তুমি অ্যাসেসমেন্ট করছো। ঠিক আছে,
তো ধরো ইন্টেন্সিভলি আর কি কোনো কিছু দিয়ে করা, সেই এভালুয়েটটা তো এখানে সময় নেই আর কি, ঠিক আছে, সেটা আমরা পেয়ার ইভালুয়েট করি না, ঠিক আছে এক্ষেত্রে। তো আমরা প্রুফ রিডিং করি এখানে। তো এগুলো হচ্ছে আমাদের কিছু ধরো পেডাগোগির যে কোয়েশ্চেন গুলো আছে, তার আরো কিছু কোয়েশ্চেন তোমরা আছে দেখতে পাবে, এগুলো তোমরা আস্তে আস্তে কিছু চেষ্টা করবে যে এগুলোকে সলভ করা, তোমরা পারবে আস্তে আস্তে করতে, ঠিক আছে। আচ্ছা, তো এবার যদি আমরা একটু ধরো এদিকে দেখি, অর্থাৎ ডাব্লিউবির দিকে দেখি, ডাব্লিউবি টেটের দিকে, সেখানে আমরা কিছু কোশ্চেন আমরা দেখে নিতে পারি যে কি ধরনের প্রশ্নপত্র থাকে, তোমরা দেখতে পাবে। ধরো এই যে দেখতে পাচ্ছ গ্রামার বা কিছু রয়েছে, তো এখানে আমি ধরো দেখতে পাচ্ছি যে সিনোনিম বা অ্যান্টোনিম রয়েছে, এই যে তোমাদের ডিকশনারি অ্যারেঞ্জমেন্টের এই জায়গাটা কোশ্চেন আসে এখানটাতে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে দেখো এই যে বলেছে যে অ্যান্টোনিম বের করতে বলেছে, বিপরীত শব্দ বের করতে বলেছে। তো স্পোরেডিক, স্পোরেডিক মানে বিক্ষিপ্ত, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাহলে এর উল্টোটা কি হয়ে যেতে পারে, আমরা জানি কন্টিনিউয়াস হবে। আচ্ছা, ম্যালাইস মানে বিদ্বেষপূর্ণ, ঠিক আছে, তাহলে বেনিভোলেন্স হচ্ছে উল্টো। ম্যাল মানে হচ্ছে কি বলতো, ম্যাল মানে হচ্ছে ব্যাড, মানে খারাপ কিছু, তাহলে বেনিভোলেন্স হচ্ছে, বেন মানে হচ্ছে গুড, ভালো কিছু হবে, তাহলে বেনিভোলেন্স। আচ্ছা, এটা এবার বলেছে দেখো যে সিঙ্গুলার এবং প্লুরাল, মানে কর্পাস, কর্পাস হচ্ছে সিঙ্গুলার, আর কর্পোরা এটা হচ্ছে প্লুরাল। আচ্ছা, অ্যাপেন্ডিক্স এটা সিঙ্গুলার হলে যদি হয় অ্যাপেন্ডিসেস, মনে রাখবে, অ্যাপেন্ডিক্স এর হচ্ছে প্লুরাল ফর্ম হচ্ছে অ্যাপেন্ডিসেস। আচ্ছা, ক্যাকটাসের অপোজিট কি হবে, ক্যাকটি, ক্যাকটাস থেকে ক্যাকটি, অ্যাপেন্ডিক্স থেকে অ্যাপেন্ডিসেস, এগুলো। আচ্ছা, প্রোটেক্ট এটা জেন্ডার বলেছে, জেন্ডার, তাহলে প্রোটেক্টর যে হবে প্রোটেক্ট্রেস হবে, ঠিক আছে, প্রোটেক্ট্রেস, ঠিক আছে, এটা হবে। আচ্ছা, গ্যান্ডার কি হয়ে যাবে, গ্যান্ডার এন্ড গুজ হয়ে যাবে, আর ফার্মার এন্ড গুজ তোমরা পড়েছো, সেটাই হচ্ছে গ্যান্ডার, গ্যান্ডার থেকে গুজ হয়ে যায়। তো বিভিন্ন রকম এইসব গুলো রয়েছে আর কি, জেন্ডার চেঞ্জের ব্যাপারগুলো, ঠিক আছে। এবার দেখো সিনোনিম রয়েছে এখানটায় কিছু সমার্থক শব্দ, যেমন হচ্ছে কনসিয়েন্সাস, কনসিয়েন্সাস মানে বিবেকবান, মানে যার মধ্যে বিবেক রয়েছে। তো এটার উল্টো কি হয়ে যাবে, বিবেক বঞ্চিত লোক, তা কি হয়ে যাবে, স্ক্রাপুলাস, এটা হচ্ছে কি, স্ক্রাপুলাস হচ্ছে আমাদের কি বিবেকবান, এটা আনসার হয়ে যাবে। আর মিসচিভাস যে হবে সে হচ্ছে কি বাজে লোক। আচ্ছা, রেবেলিয়াস মানে বিদ্রোহী, রিডিকিউলাস মানে যে হচ্ছে হাস্যকর, তাহলে আমাদের কি হয়ে যাবে, এ হয়ে যাবে। আচ্ছা, অ্যাভোর মানে হচ্ছে তীব্র ঘৃণা করা কোনো কিছু খুব, তাহলে ডিটেস্ট হচ্ছে তীব্র ঘৃণা করা। বোস্ট মানে হচ্ছে অহংকার করা, অ্যাবস্ট্রাক্ট মানে সংক্ষিপ্ত জায়গাটা, এই। আচ্ছা, কিছু ধরো গ্রামারের যদি দেখো, তোমরা দেখো এখানটায় দেখতে পাচ্ছ যে কিছু বলেছে যে ফিল ইন দা ব্ল্যাঙ্ক করতে বলেছে, কি করতে হবে, ইফ আই ড্যাশ আ বার্ড আই উড ফ্লাই। মনে রাখবে এই যে এখানটায় তুমি কখনো কি পাখি হতে পারবে, যদি তুমি পাখি হতে নাই পারো, মনে রাখবে এরপরে সবসময় ওয়াজ হয় না, এটা ওয়াজ হবে না, সবসময় ওয়্যার হবে, যখন তুমি সেটা হতে পারবে না, যদি কোনো আনন্যাচারাল ট্রুথ বলা হয়, ঠিক আছে, যেটা কখনো সম্ভব নয়, সেক্ষেত্রে আমরা ওয়্যার ব্যবহার করি। আচ্ছা, হি ফাউন্ড দ্য বুক, সে খুঁজে পেয়েছিল সেই বইটা যেটা সে হারিয়ে ফেলেছিল, তাহলে এটা হচ্ছে সিম্পল মানে সিম্পল পাস্টে রয়েছে, তাহলে এটা আমাদের কি করতে হবে, এটা পাস্ট পারফেক্টে করতে হবে অবশ্যই, ঠিক আছে, তাহলে হ্যাড লস্ট। আচ্ছা, হার্ডলি, হার্ডলির ক্ষেত্রে খুব ইজি, তোমরা জানো হার্ডলি হ্যাড আছে মানে এখানটায় কি হয়ে যাবে, ভি3 বসে যাবে, তাহলে ফিনিশড হয়ে যাবে। হার্ডলির সাথে কি হয় মনে রাখবে, হোয়েন বসে, হার্ডলির সাথে হোয়েন বসে, এইটুকু। আর এখানে কিছু স্পেলিং মিস্টেক রয়েছে, সেটাও তোমরা দেখতে পাচ্ছ, যে স্পেলিং মিস্টেক, অ্যাসিমিলেট, অ্যাপালিং, রেজুভিনেট, এগুলো তোমরা একটুখানি ভালো করে দেখবে যে স্পেলিং গুলো কি কি আছে, এগুলো খুবই কমন জিনিস, ঠিক আছে। তার সাথে তোমাদের কি থাকবে, কিছু এরার থাকবে, মানে ধরো এরার কারেকশন, মানে সেন্টেন্সের কিছু গ্রামাটিক্যাল ভুল থাকবে, এগুলো আমরা বিভিন্ন মেথড গুলো ক্লাসে যখন শিখবো তারপরে আস্তে আস্তে আরো ভালো করতে পারবো। আমি জাস্ট তোমাদেরকে এখানে একটু শিখিয়ে দিই যে একটা ব্যাপার একটু জেনে রাখো, যে এখানে কিভাবে করতে হবে, কোন পার্টে ভুল আছে। যেমন ধরো সমীর হ্যাজ টু ট্রাজ ওভার, দেখো ট্রাজ ওভার বলতে কি বোঝে, ট্রাজ ওভার বলে কিছু হয় না, ট্রাজ আপ হয়। ধরো কাউকে যদি কোনো প্রতিকূল অবস্থা পেরিয়ে যেতে হয়, সেটা হচ্ছে ট্রাজ আপ বলা হয়, ঠিক আছে। তো এখানে দেখো প্রতিকূল অবস্থা পেরিয়ে যাচ্ছে মানে ট্রাজ আপ, ঠিক আছে, এটা ট্রাজ আপ হয়, তাহলে বি অপশনে তোমাকে আনসার করতে হবে। ট্রেজার আইল্যান্ড ইজ ওয়ান অফ দ্য বেস্ট পাইরেট স্টোরিজ দ্যাট এভার রিটেন। দেখো ট্রেজার আইল্যান্ড ইজ ওয়ান অফ, যখনই ওয়ান অফ থাকবে তার মানে সাবজেক্টটা কিন্তু প্লুরাল হবে। এবার দেখো এখানে দ্যাট আছে, কিন্তু এখানটায় দেখো দ্যাট এর পরে একটা ওয়্যার হওয়া উচিত ছিল। এ দেখো ওয়ান অফ থাকলে কিন্তু হবে না, ওয়ান অফ থাকলেও যদি এখানটায় রিলেটিভ প্রোনাউন থাকে, তাহলে কিন্তু সবসময় রিলেটিভ প্রোনাউন কিন্তু তার আগের জায়গাটা পাইরেট স্টোরিজ, এটা প্লুরাল আছে, এটাকে দেখে কিন্তু সবসময় বসবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এই ওয়্যারটা কিন্তু এই বেসিসেই হবে, এটা কিন্তু ওয়ান অফ দ্য দেখে বসলে হবে না কিন্তু।
এটা কিন্তু সবসময় দ্যাট যদি বসে মানে রিলেটিভ প্রোনাউন থাকে তাহলে কিন্তু সবসময় তার আগের জায়গাটা দেখে এখানে ভার্বটা বসবে, তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তো এই হচ্ছে মোটামুটি। আর ধরো এখানে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন রয়েছে, সেগুলো হচ্ছে ধরো তোমার ইন পার্সুয়েন্স, পার্সুয়েন্স এর পরে আমরা জানি ইন পার্সুয়েন্স এর পরে অফ বসে। আর ডিস্টেন্স হচ্ছে কি ফ্রম দ্য রেলওয়ে স্টেশন, দ্য ডিস্টেন্স অফ দ্য স্কুল ফ্রম দ্য রেলওয়ে স্টেশন, এগুলো খুবই ইজি আমাদের থাকে, খুব একটা কঠিন জিনিসপত্র থাকে না। ঠিক আছে, এখানেও তোমরা দেখবে যে কিছু ধরো তোমরা যদি ইয়ের দিকে দেখো যে আম, এই যে পেডাগোগি পোর্শন গুলো দেখো, এখানেও তোমরা দেখবে যে প্রশ্নগুলো আমরা মোটামুটি করেছি, সেগুলোই মোটামুটি ধরো এখানে আছে। ঠিক আছে, এই যে ফর টিচিং গ্রামার আই টিচার বিগিনস উইথ এক্সাম্পলস, তাহলে এক্সাম্পল দেন উইথ দ্য হেল্প অফ এক্সাম্পলস শি হচ্ছে ক্ল্যারিফাইস, বলে প্রথমে হচ্ছে এক্সাম্পল বোঝাচ্ছে, তাহলে এক্সাম্পল প্রথমে এক্সাম্পল থেকে থিওরিতে যাচ্ছি। ঠিক আছে, ব্যাস আমাদের আর এইটুকু দেখলেই হয়ে যাবে। তাহলে আমরা কি ইন্ডাকটিভ মেথডের দিকে যাচ্ছি, ডিডাকটিভে কি হবে থিওরির পরে এক্সাম্পলে যাব। ঠিক আছে, এই ব্যাপারটা হচ্ছে আমরা পেয়ে গেলাম। আচ্ছা, টিএলএম এর ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছ যে টিএলএম ইজ মোস্ট এসেন্সিয়াল, কোন টিএলএমটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি, টেক্সট বুকটা হয়ে যাবে। তো এই ব্যাপারগুলো আর কি। ঠিক আছে, আচ্ছা, হুইচ ইজ নট আ প্রিন্সিপাল অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং, কোনটা প্রিন্সিপাল নয় আর কি। ঠিক আছে, মেমোরাইজেশন অফ দ্য রুলস অফ গ্রামার, ঠিক আছে, ইউজ অফ ডিফারেন্ট কনটেক্সট, এই ধরনের প্রশ্নগুলো তোমরা একটু চেষ্টা করবে যাতে বাড়িতে করা, দেখবে সবই পারবে। আচ্ছা, দ্য পারপাস অফ রিমেডিয়াল টিচিং, রিমেডিয়াল টিচিং এর কি পারপাস রয়েছে, ঠিক আছে, যেগুলো আর কি সেটা আছে। আচ্ছা, লিসেনিং কি ধরনের স্কিল, দেখো দেখতে পাচ্ছ এখানে চলে এসছে লিসেনিং, আমরা সব কিন্তু করেছি। ঠিক আছে, প্যাসিভ স্কিল আমরা করে এসেছি কিন্তু। ঠিক আছে, প্যাসিভ স্কিল, অ্যাক্টিভ স্কিল, অ্যাক্টিভ স্কিল মানে হচ্ছে আমরা দেখেছিলাম প্রোডাক্টিভ স্কিল, আর এটা কিন্তু ইন্টেন্সিভ, এটা কিন্তু রিসেপটিভ স্কিলের মধ্যে পড়েছিলাম। তাহলে এবার মনে করো যে লিসেনিংটা কার মধ্যে ছিল, রিসেপটিভ ইন্টেন্সিভ এর মধ্যে ছিল, নাকি হচ্ছে ইন্টেন্সিভ মানে প্রোডাক্টিভ স্কিলের মধ্যে ছিল, নাকি হচ্ছে আমাদের ইয়ে রিসেপটিভ স্কিলের মধ্যে ছিল, সেটা মনে করলেই তোমরা পারবে। তো এরকম আর কি বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ কোশ্চেন গুলো দেখলেই বুঝতে পারছো যে আমরা কিন্তু অলমোস্ট এই যে বেসিক স্কিলস ফর ল্যাঙ্গুয়েজ কি মধ্যে হয়, আমরা LSRW আমরা দেখেছি। ঠিক আছে, তো এইরকম আর কি ব্যাপারগুলো থাকে। তো এই হচ্ছে ওভারঅল তোমাদের ডিসকাশন, আশা করি তোমাদের কোনো ডাউট নেই। ঠিক আছে, তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা বলতে পারো। ঠিক আছে, এবার ধরো তোমরা বলতে পারো। ঠিক আছে, আপার প্রাইমারিতে কিছুই ব্যাপার নেই, যে ওখানে ওই ধরো তিনটে জিনিস থাকে, তোমরা ওটা আশা করি তো আগে পড়েছো। ঠিক আছে, ওই জন্য আমি ওগুলো ব্যাপারে নিয়ে আলোচনা করলাম না, যে ওখানটাতে বেঙ্গলি ইংলিশ সিডিপি থাকবে আপার প্রাইমারি টেটে। ঠিক আছে, ওখানে তিনটে থেকে 90 নম্বর থাকবে। আর তার সাথে তোমাদেরকে যারা সায়েন্সের হবে, সায়েন্সের তিনটে সাবজেক্ট রাখবে, মানে সাবজেক্ট রাখতে হবে, আর না হলে সোশ্যাল সায়েন্সের রাখতে হবে, এই আর কি। ওখানে 60 থাকবে, 90+60, এই হচ্ছে ব্যাপার। সেটা এই ক্লাস শুরু হবে এই ব্যাপারগুলো ভাই সবই বলে দেবেন স্যার। ঠিক আছে, ইংরেজি এতক্ষণ যেগুলো বোঝালাম সেগুলো নিয়ে কোনো ডাউট আছে কিনা বলো, যদি কারো ডাউট থাকে। আশা করি কোনো ডাউট নেই, সবটাই তোমাদের ক্লিয়ার করেছি। ঠিক আছে, যদি কোনো ডাউট থাকে তাও বলতে পারো। ওকে, তাহলে আশা করি তোমাদের কারো ডাউট নেই। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংকস ফর বিং কানেক্টেড, এবং এতক্ষণ ধরে শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে তোমাদের ডাউট যখন নেই আমি স্যারকে ক্লাস ট্রান্সফার করছি। গুড নাইট সবাইকে। স্যার আপনি আছেন? হ্যাঁ স্যার, কমপ্লিট হয়ে গেছে ক্লাস। হ্যাঁ স্যার, হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ সবাইকে। বিশেষ করে যেরকমটা দেখলাম, মানে কমেন্ট বক্সটা প্রায় ফাঁকা, মানে যেটা হয় আর কি, যে ডাউট থাকলে বোধহয় অনেক কিছু কমেন্ট আসতো এরকম। আমি একটু গ্রুপটা তোমাদের ওপেন করে দিচ্ছি, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। একটা মিনিট আমাকে টাইম দাও। এখান থেকে দেখো, আমি স্ক্রিনটাও শেয়ার করে দিলাম, যে যাতে করে সময় নষ্ট না হয়। আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছ। সেকেন্ড পেজে কোড রয়েছে। আমি এও জানিয়ে দিচ্ছি যে বিগত ক্লাসগুলো রেকর্ডিং বা PDF নোটস কিভাবে পাবে বা কিছু, আমি সবটাই জানিয়ে দিচ্ছি। একটু আমাকে টাইম দাও, আমি সবটাই শেয়ার করে দিচ্ছি। একটু তোমাদের গ্রুপটা দেখো ওপেন করে দিলাম, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো।
দেখো গ্রুপটা ওপেন আছে, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, গ্রুপটা দেখো ওপেন আছে। মানে ভালো খুব ভালো না লিখে যদি একটা দুটো সেন্টেন্সে শেয়ার করো, কারণ ওগুলোতে কিছু বোঝা যায় না। ভেরি নাইস, ভালো, খুব ভালো, ভেরি গুড, এগুলোতে কিছু বোঝা যায় না ভাই। মানে তার মধ্যে যে একটা ম্যাচিউরিটি আছে সেরকম যদি কিছু পাওয়া যায়, এই আর কি বলতে চাই। কিন্তু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আমি 2 মিনিটের বেশি সময় নেবো না, তারপর আমি গ্রুপটা বন্ধ করে দেবো, আমি কোডও শেয়ার করে দিচ্ছি। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো যে একটা দুটো সেন্টেন্সে যদি একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো। চলো, মোটামুটি টাইম শেষ, আমি গ্রুপটা বন্ধ করে দিচ্ছি, একটু ফাস্ট করো যারা শেয়ার করছো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। গ্রুপ ওই বন্ধ করে দিলাম। থ্যাংক ইউ সবাইকে যারা ফিডব্যাক শেয়ার করলে। চলো, এতে চলে গেল। যেটা বলা যে শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। আচ্ছা, এবার বলে রাখি যে ধরো আমাদের তো পরপর 6 দিনের যে শিডিউল ছিল, আজ পঞ্চম দিনের ক্লাস হয়ে গেল, আগামীকাল ষষ্ঠ ক্লাস রয়েছে। মানে আমি প্রথম থেকে জানিয়ে আসছি, আজও সকাল মানে শুরুতে ক্লাসের শুরুতে জানিয়েছিলাম যে আমাদের একটা নতুন ব্যাচ হবে, সেই নতুন ব্যাচ সম্পর্কে আমি আগামীকাল জানিয়ে দেবো। পরপর 6 দিনের ক্লাস হলো। এর আগে এর মাঝে বারবার বলেছি যে আমাদের যে যা যা আমাদের টার্গেট এক্সাম রয়েছে, সেটা প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেটে তুমি সোশ্যাল সায়েন্স বা সায়েন্স যাই বলো না কেন, ইভেন সিটেট পেপার অন পেপার টু, কারণ আমি প্রাইমারি টেট আপার প্রাইমারি টেট বলছি মানে সিটেট পেপার অন পেপার টুর কথাও বলছি, বা ভাইস ভার্সা বলতে পারো। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে প্রত্যেক জায়গাতে 2 থেকে 3টে করে সাবজেক্ট কভার হয়েছে, সব ক্ষেত্রে বোধহয় 3টে করে, এমন ভাবে ক্লাসগুলো রাখা রয়েছে যাতে করে 3টে করে সাবজেক্ট সব এক্সামের জন্য কভার হচ্ছে। তো 6 দিনের ক্লাস মোটামুটি ধরো কালকে শেষ হচ্ছে। এরপর একটা নতুন ব্যাচ অবশ্যই হবে, নতুন ব্যাচ নিয়ে আমি আগামীকাল ডিটেলসে জানিয়ে দেবো। অর্থাৎ আগামীকাল যে ক্লাসটা হবে সেটা তুলনামূলক অন্যান্য দিনের তুলনায় যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে সেটা বলে রাখি। প্রথম কথা, যেটা সাবজেক্ট ওয়াইজ যে ক্লাসটা বলা আছে, অঙ্কের ক্লাস, সেটা হবে। অঙ্ক আমাদের প্রাইমারি টেট বাধ্যতামূলক, আপার প্রাইমারি টেট যদি সায়েন্স হয় বাধ্যতামূলক। তো এই জায়গাগুলো আমাদের দরকার পড়ছে, তো আমরা অবশ্যই সিলেবাসটা দেখবো।
প্রিভিয়াস ইয়ারে কেমন কি কোশ্চেন আসছে, কিভাবে আমরা সিলেবাসটাকে মার্চ করতে পারি, এই জায়গাগুলোকে আমরা দেখবো, যেটা আমাদের ক্লাসের এটা রয়েছে। সেকেন্ড পার্টে আমরা যেটা যাব, যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে এই নতুন ব্যাচ সম্পর্কে আমি বিস্তারিত জানিয়ে দেবো, যে নতুন ব্যাচে অ্যাডমিশন কিভাবে নেবে, বা নতুন ব্যাচের অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, কোর্স ফি কি হতে পারে। কোর্স ফির ক্ষেত্রে বলে রাখি, কোর্স ফি থাকবে সর্বনিম্ন। সর্বনিম্ন বলতে তুমি কি বুঝতে পারলে? আমি যদি বলি তোমাকে যে প্রথমত তোমার মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ছেড়ে দাও, একদম নিম্নবিত্তের ছেলে মেয়েটাও যাতে পড়ার সুযোগ পায়, কোর্স ফি যেন বাধা না হয়, ঠিক এতটাই কম কোর্স ফি থাকবে। তো আমি ঘুরিয়ে যদি এইভাবে বলি, যে তোমার পরিচিত মেজো সেজো যে সমস্ত ইনস্টিটিউশন রয়েছে, তাদের যা কোর্স ফি হয় তাদের তুলনায় কম কোর্স ফি থাকবে। আমি এই নিয়ে বিস্তারিত আগামীকাল ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করে দেবো। মানে এমন নয় যে মুখে মুখে বলবো, একদম লিখিত আকারে তোমাদের সাথে শেয়ার করে দেবো, যে সাপ্তাহিক রুটিন কি হবে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন। আবার বলছি, সাবজেক্ট ওয়াইজ আলাদা ফ্যাকাল্টি থাকবে আমাদের। এমনি প্রাইমারি টেটে যদি আমরা বলি, বাংলা আলাদা ফ্যাকাল্টি থাকবে, বাংলার ক্ষেত্রে দুজন আলাদা ফ্যাকাল্টি থাকবে, গ্রামার পেডাগজি আলাদা থাকবে, এরকম ব্যাপারটা। ইংলিশ তো আজও তোমরা ক্লাস করলে, তোমার এনভায়রনমেন্টাল স্টাডিজ আলাদা ফ্যাকাল্টি থাকবে, সিডিপি তোমরা ক্লাস করেছো, ম্যাথের ক্লাস কালকে হবে, যদিও ম্যাথে আমি বাদ দিয়ে আরো দুজন ফ্যাকাল্টি থাকবেন, অর্থাৎ শুধুমাত্র অঙ্কের জন্য 3জন ফ্যাকাল্টি থাকবে, আমাকে ধরে টোটাল 3জন ফ্যাকাল্টি থাকবে অঙ্কের জন্য। সপ্তাহে 2টো করে রেগুলার ক্লাস থাকবে অঙ্কের জন্য, আলাদা প্র্যাকটিস ক্লাস। আমি এই যা কিছু আজ মুখে বলছি ঠিকই, আগামীকাল আমি এগুলো তোমাদের সাথে ডিটেলস একদম লিখিত আকারে শেয়ার করে দেবো। আপার প্রাইমারি গ্রেডের মধ্যে গেলে 3টে পেপার বা 3টে সাবজেক্ট কমন, বাংলা, ইংলিশ, সিডিপি, সব ক্ষেত্রে ফ্যাকাল্টি। এবার যদি সোশ্যাল সায়েন্সের মধ্যে যাই, তাহলে এই হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স যা রয়েছে তার জন্য আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে। যিনি হিস্ট্রি পড়াচ্ছেন তিনি জিওগ্রাফি পড়াবেন না, সব ক্ষেত্রে আলাদা ফ্যাকাল্টি থাকবে। এমনকি আমরা যখন সায়েন্স পার্টে দেখছি, যে বায়ো সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স আলাদা ফ্যাকাল্টি থাকবে, যেখানে বায়ো সায়েন্সের ক্লাস রয়েছে, হিস্ট্রির ক্লাস রয়েছে আলাদা করে, তোমরা পেয়েছো, দেখেছো। নেক্সট যেটা বলার, যে তোমার এছাড়া আমাদের যেটা আমি জানিয়েছিলাম তোমাদেরকে, তোমাদের মধ্যে অনেকে হয়তো রয়েছে এখানে যারা গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা দাও। আমি এই ব্যাচে গ্রুপ সি গ্রুপ ডি খুব একটা ইন্টারেস্ট নই, এর আগের ব্যাচ পর্যন্ত হয়ে গেছে, কারণ গ্রুপ সি গ্রুপ ডি এই সময় দায়িত্ব নিয়ে শেষ করাটা খুব মুশকিল। কারণ তোমাদের মূল জায়গা হচ্ছে এই টেট সিটেট, মানে প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, সিটেট, সেখান থেকে একটা পার্সিয়াল জায়গা বলতে পারি গ্রুপ সি গ্রুপ ডি। আমি তোমাদের জন্য এটা বলতে পারি, যদি তোমরা পারমিশন দাও, অ্যালাউ করো, যে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে মানে ধরো তোমরা যখন জয়েন করলে, মানে যেদিন থেকে ব্যাচ শুরু হচ্ছে, তারপর থেকে যেরকম যে লাইভ ক্লাস চলবে, মানে গ্রুপ সি গ্রুপ ডির মধ্যে মূলত যে জায়গাগুলো আলাদা রয়েছে, যেমন ধরো রিজনিং আলাদা আসছে, কারণ রিজনিং তোমাদের এই টোটাল কোর্সের মধ্যে কোথাও নেই। তারপর ধরো কম্পিউটার একটা সাবজেক্ট রয়েছে। এই যে যে কিছু কিছু জায়গা, কারেন্ট অ্যাফেয়ার্স এর জায়গাগুলো, এইগুলো তোমাদের আমি এক্সট্রা দিই। এবার সেটা যদি তোমরা পারমিশন দাও। আর কিছু ক্লাস আমি তোমাদেরকে রেকর্ডিং দিয়ে দিলাম, যেগুলোকে তোমরা দেখে নাও, দেখে নিয়ে তৈরি করে নাও, কোথাও কোনো অসুবিধা হলে তার আলাদা করে ডাউট ক্লিয়ারিং ক্লাস দিয়ে দিলাম। এটা যদি পারমিশন দাও, আমি তাহলে এরকম একটা অ্যারেঞ্জ করতে পারি, যেখান থেকে গ্রুপ সি গ্রুপ ডি কভার হয়ে যাবে। আমি আলাদা করে এই ব্যাচের মধ্যে গ্রুপ সি গ্রুপ ডির দায়িত্ব নিচ্ছি না, কারণ হাতের সময় খুব কম, গ্রুপ সি গ্রুপ ডি খুব তাড়াতাড়ি পরীক্ষার দিয়ে দেবে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, যে যদি মনে হয় তোমরা পারমিশন দিচ্ছ, আমি তাহলে সেরকম ব্যবস্থা করতে পারি। অর্থাৎ কিছু ক্লাস, আবার বলছি খুব সামান্য কিছু ক্লাস রেকর্ডিং আসবে, বাকি ক্লাস সব লাইভ হবে। আর তোমাদের এখানকার যা যা চাহিদা, যা কিছু রয়েছে, সেগুলো তো লাইভ হবে, সেগুলোর জন্য কোনো রেকর্ডিং শেয়ার করা হবে না, সেগুলো পিওর লাইভ ক্লাস হবে, মানে সেই লাইভ হবে, সেই লাইভের রেকর্ডিং আসবে, এরকম। তো এই গেল দ্বিতীয় পয়েন্ট। এবং এর ক্ষেত্রে কোর্সের টাইম, কোর্সের ডিউরেশন, ক্লাসের টাইম, ক্লাসের ডিউরেশন, সবকিছু আমি A to Z আগামীকাল লিখিত আকারে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তৃতীয় গুরুত্বপূর্ণ যে জায়গাটা রয়েছে, সেটা হচ্ছে একটা মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। এতদিন পর্যন্ত শুধুমাত্র সিক্রেট কোড শেয়ার করা হয়েছে, আগামীকাল মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে, যার সাহায্যে বিগত সমস্ত ক্লাসের রেকর্ডিং এবং পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। আমি আবারও বলছি, রেকর্ডিং প্লাস পিডিএফ নোটস, রেকর্ডিং প্লাস পিডিএফ নোটস দুটোই একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। অর্থাৎ ধরো কেউ হতে পারে কোন একটা ক্লাস প্রিভিয়াস করতে পারোনি, তারও রেকর্ডিং বা পিডিএফ নোটস আগামীকালে মাস্টার সিক্রেট কোড দিয়ে পেয়ে যাবে, এটাও বলে দিচ্ছি। এবং এর প্রিভিয়াস যারা ধরো কোনো 2 দিন বা তার বেশি সিক্রেট কোড শেয়ার করে রেখেছো, তাদের কাছেও চলে যাবে,
তাদের কাছেও চলে যাবে 2 দিন বা তার বেশি যদি সিক্রেট কোড শেয়ার করে রাখো। কেউ যদি একদিন শেয়ার করে রেখেছো তাহলে কিন্তু তোমার কাছে যাবে না। এই ধরো তুমি হিস্ট্রি ক্লাসের সিক্রেট কোড শেয়ার করে রেখেছো, আর কোনো কিছু শেয়ার করনি, তাহলে কিন্তু তোমার মাস্টার সিক্রেট কোড কালকে বাধ্যতামূলক। আর আগেই বললাম যে মাস্টার সিক্রেট কোড হলে তোমার সবকিছু চলে যাবে একসঙ্গে, এক জায়গায় সবকিছু চলে যাবে, যেটা আগামীকাল শেয়ার করা হবে। আগামীকাল ক্লাসে গুরুত্ব আশা করি বোঝা গেছে। প্রথম কথা, অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। 2 নম্বর যেটা বললাম যে নতুন ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেবো, A to Z, যে নতুন ব্যাচ অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, কিভাবে অ্যাডমিশন নেবে, কোর্স ফি কি হবে, সাপ্তাহিক রুটিন, ক্লাসের টাইমিং, ক্লাসের ডিউরেশন, কোর্সের ডিউরেশন, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন, A to Z লিখিত আকারে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তৃতীয় যে পয়েন্ট বললাম যে মাস্টার সিক্রেট কোড, যার সাহায্যে বিগত সমস্ত ক্লাসের রেকর্ডিং এবং পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে সবকিছু। নেক্সট চলে আসছে আজকের জন্য, যেটা যে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে কোডটা, নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, যেটা আগামীকাল তো মাস্টার সিক্রেট কোড, এটা ডিফারেন্ট থাকবে। কোডে চলে গেলাম, কোডটা হচ্ছে এটা। প্রত্যেকদিন একবার কোডটা মনে করার চেষ্টা করো যে কি কোড দিয়েছিলাম। এটা হাইলাইট করা রয়েছে, এটা হচ্ছে সিক্রেট কোড, স্মার্ট হার্ডওয়ার্ক, এটা হচ্ছে সিক্রেট কোড, আর নাম্বারটা হচ্ছে এটা। আমাকে একবার জানিয়ে দিও যে গ্রুপ সি গ্রুপটির জন্য তোমাদের কোনো সাপোর্ট দরকার আছে কিনা, তাহলে আমি এই ব্যাচের মধ্যে রাখবো, এটা আমাকে জানিয়ে রেখো। গ্রুপ সি গ্রুপটির জন্য তোমাদের কোনো সাপোর্ট দরকার আছে কিনা। কোড হচ্ছে স্মার্ট হার্ডওয়ার্ক, স্মার্ট হার্ডওয়ার্ক, আর নাম্বারটা হচ্ছে 6291515880, 6291515880, 6291515880। সেম নাম্বার রয়েছে, বিগত 5 দিন ধরে যারা পাঠাচ্ছ তাদের কাছে খুব সহজ হয়ে গেল। আগামীকাল এই নাম্বারটা কিন্তু পাল্টে যাবে, আগামীকাল এই নাম্বারটা কিন্তু পাল্টে যাবে। আর কোড হচ্ছে স্মার্ট হার্ড ওয়ার্ক। প্রত্যেক দিনের কোডগুলো একবার মনে করার চেষ্টা করো, যেটা ঠিক কতটা কোড ছিল আর কতটা তোমার মধ্যে আমি অজান্তে কিছু পুশ করলাম। স্মার্ট হার্ড ওয়ার্ক, এটা হচ্ছে সিক্রেট কোড, আর নাম্বারটা হচ্ছে 6291515880। আশা করি সবাই সবকিছু পেয়ে গেছো, কারোর কোথাও কোনো অসুবিধা নেই, তাই তো? দুজনের সাপোর্ট দরকার, বাকিদের দরকার নেই, ঠিক আছে? মানে সবার না হলেও চলবে, আমি এমনি সবাইকে সাপোর্ট করতে পারবো না, তাই না? স্টার্টে সিক্রেট কোডটা শেয়ার করেছিলাম, কোনো রিপ্লাই পাইনি আপনার থেকে। এই এতক্ষণ ধরে ধরে কি বললাম সোনা বাবা, এতক্ষণ ধরে তাহলে আমি কি বলে গেলাম? এতক্ষণ ধরে যে আমি একটা বিরাট কীর্তন করলাম, সেই কীর্তনের মূল বিষয়বস্তু কি? এতক্ষণ ধরে তো বললাম, আমি এও বলেছি যে কেউ ধরো 2 দিন বা তার বেশি সিক্রেট কোড শেয়ার করেছে, তার কাছেও চলে যাবে, বললাম তো এইমাত্র। না সেই জায়গাগুলো সাউন্ড বিপ হয়ে যাচ্ছে। সোনালী হালদার, এই কথাগুলো বললাম তো বাবা। তাহলে তাহলে আর এগুলো জিজ্ঞাসা করে কি আছে? আমি ইয়ে সবকিছু সেভাবে কভার করে বলে দেবো, যাতে করে তোমার দিক থেকে কোনো কোশ্চেন না থাকে। মানে তুমি বলতে ব্যক্তি নও, সবার কথা বলছি, যে কারোর কোনো কোশ্চেন না থাকে আমি সেইভাবে সবকিছু কভার করবো। আমি তো এর আগে বলেছি, তাহলে আগের দিনে মাস্টার সিক্রেট মানে সিক্রেট কোডগুলো শেয়ার করার মূল্য কি থাকলো, তাই না? মানে কোনো কারণে কারো ধরো কোনো হলো, সেও ওগুলো পেয়ে যাবে, সবকিছু সবকিছু পেয়ে যাবে। যে কেউ 2 দিন বা তার বেশি সিক্রেট, আমি ভেঙে বলে দিলাম যে কেউ হয়তো একদিন সিক্রেট কোড শেয়ার করে রেখেছে, তাহলে তার কাছে কিচ্ছু যাবে না। কিন্তু 2 বা ততোধিক দিন শেয়ার করেছে, তাহলে তাদের কাছে যাবে, তাদের কাছে কিন্তু যাবে। আর মাস্টার সিক্রেট কোড হলে সবকিছু তো চলে যাচ্ছে, মানে রেকর্ডিং প্লাস পিডিএফ নোটস সবকিছু যাবে, এই আর কি। ঠিক আছে, তো আগামীকাল আবারও বলছি লাইভ ক্লাস মিস করো না, গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। আশা করি এটা প্রমাণ করার দরকার নেই, বারবার মনে করানোর দরকার নেই, গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলোতে জয়েন করে যাও, ওখান থেকে প্রচুর ইনফরমেশন পেয়ে যাবে। আমি জানি না এখানে কতজন হোয়াটসঅ্যাপ চ্যানেলে রয়েছে, ওখান থেকে দেখো যে সত্যিকারে ওখান থেকে কিছু পাচ্ছ কিনা। যত রকমের যা কিছু রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিফিকেশন ওখান থেকে পেয়ে যাবে, লাইভ ক্লাসগুলো পেয়ে যাবে, যত যা লাইভ ক্লাস হয় সেই লাইভ ক্লাসের লিঙ্ক গুলো পেয়ে যাবে। দেন টেলিগ্রাম চ্যানেলগুলোর মধ্যে পিডিএফ নোটস গুলো পেয়ে যাবে, যা যা পিডিএফ নোটস সবকিছু ওখান থেকে পেয়ে যাবে। যা যা বলছি পাচ্ছ, কিন্তু কোথাও পাবে না যে এই ব্যাচে ভর্তি হচ্ছে বাবা চলে এসো, দৌড়ে এসো বাবা, তাড়াতাড়ি দৌড়ে এসো ভর্তি হয়ে যাও, এরকম কোনো কিছু পাবে না। পাচ্ছ এরকম কিছু? তার মানে এখানে কেউই টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে নেই,
ঠিক আছে, সবার থাকার দরকার নেই, কারণ ওখানেও চেয়ার ফেয়ার অনেক কম রয়েছে, সবাই আবার মাটিতে বসতে হবে, হয়তো এই শীতকালে মাটিতে বসার জায়গা কষ্ট হবে তোমাদের। তো সেই জন্য বলছি সবার যাওয়ার দরকার নেই, ওখানে শুধু শুধু গিয়ে ভিড় বাড়িও না, ওখানে কিন্তু কোনো রকম এর ব্যবস্থা নেই, কি বলে মিড ডে মিলের ব্যবস্থা নেই কিন্তু। তো ওই জন্য বলছি সবার যাওয়ার দরকার, মানে যাদের মূলত দরকার রয়েছে, খিদে রয়েছে, তারাই যাবে। সবাই গেলে আমি জায়গা দিতে পারবো না, ওখানে অতজন ধরবেই না, সবাই যেও না প্লিজ। হ্যাঁ, এটা সবার কাছে রিকোয়েস্ট করলো। গ্রুপে আর কতবার করে দেবো? এরপরে তুমি আমাকে মোবাইলটা দাও, আমি জয়েন করে দিচ্ছি। দাও দাও মোবাইলটা দাও দেখি, আমি জয়েন করে দিচ্ছি। আর কিভাবে দেবো বলো? কতবার করে গ্রুপে শেয়ার করা হয়েছে, লিঙ্কগুলো কতবার করে গ্রুপে শেয়ার করা হয়েছে, তারপরেও বলছো এখনো পাওনি বা দেখোনি। সেই জন্য বলছি তাহলে আমাকে ফোনটা দাও, আমি জয়েন করিয়ে দিচ্ছি। যারা, আমি জানি না কেউ আছো কিনা, মানে কেউই নেই এখানে, কেউ বললো যে কেউই টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলোতে কেউই নেই। আচ্ছা, বুঝতে পারছি, ভালো করেছো। আমি তো বলবো একদমই থাকবে না। আচ্ছা আচ্ছা, একজন পাওয়া গেছে, ঠিক আছে। এতক্ষণ একটা ভীষণ ভাবে একটা মানে কেমন একটা হচ্ছিল যেন, মানে কেমন ওই ইনসিকিউর ফিল করছিলাম। এই কৃষ্ণা হালদার, থ্যাংক ইউ, মানে এটা বলে অন্তত অ্যাটলিস্ট আমাকে বাঁচালে। না, এবার ঠিক আছে, চলো এবার একটু বুক ফুলিয়ে কথা বলা যেতে পারে না, একজন দুজন তো আছে, তাহলে অসুবিধা নেই। এতক্ষণ ধরে একটা ভয় পাচ্ছিলাম, এই কোথায় বসে কথা বলছি, তাহলে দেখলাম না পৃথিবীতেই আছে, কোনো অসুবিধা নেই, একদম ঠিক, কোনো অসুবিধা নেই, ঠিকঠাক জায়গায় কথা বলছি। আমি আরো একবার গ্রুপে শেয়ার করে দিলাম, এই তো আছে, এই তো আছে, এই তো আছে। না ঠিক আছে, ঠিক আছে, এবার এবার বুঝতে পারছি, এখন আমার বেশ একটা সাহস চলে এসেছে। এবার যা কিছুটা আগে কিছু কথা বলতে বলতে একটা ভয় পাচ্ছিলাম, আমি আরো একবার শেয়ার করে দিলাম। সেটা আর কি বলতে চাই, দেখো ওখানে এই সমস্তই পাবে, কিন্তু কোথাও পাবে না এসব আবার ভর্তি হয়ে যাও, এরকম একটা নতুন ব্যাচ শুরু করেছে আবার এসব ভর্তি হয়ে যায়, এত কোর্স ফিরে হচ্ছে, পাবে না, কোথাও পাবে না। শুধুমাত্র লাইভ ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আবারও বলছি, কালকে লাইভ ক্লাসের বাইরে বেরিয়ে গেলে তুমি কিচ্ছু জানতে পারবে না, যে নতুন ব্যাচে ভর্তি হচ্ছে বা নতুন ব্যাচে কোনো কিছু, কিচ্ছু জানতে পারবে না। যা কিছু লাইভ ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে, লাইভ ক্লাসের পর আর কোনো কিছু শেয়ার করা হবে না, এবং লিমিটেড স্টুডেন্ট থাকে। মানে এরকম নয় যে, এটা ভেবো না যে গরুর গোয়াল, ঠিক আছে যেই বলছে সেই ভর্তি হয়ে যাচ্ছে। আমি এই সমস্ত কিছু জানিয়ে দেবো আগামীকাল, একদম লিখিত আকারে তোমাদের সাথে শেয়ার করে দেবো, যে কতজন কি ভর্তি হবে বা কিছু, সবকিছু একদম রিটেন লিখিত আকারে তোমাদের সাথে শেয়ার করে দেবো, যে সেগুলো তোমাদের কাছে পেয়ে যাবে। তো এই আর কি বলার, আমি এই পর্যন্ত রাখলাম, 10টা বেজে গেছে। থ্যাংক ইউ সবাইকে যারা শেষ পর্যন্ত কোঅপারেশন করলে। আর আমি লিঙ্ক আরো একবার পাঠিয়ে দিলাম, এই মাত্র আমি পাঠালাম লিঙ্কটা, জয়েন করে যাও। আমি ফেসবুকের জন্য আলাদা করে লিঙ্ক শেয়ার করে দেবো, ওখানেও জয়েন করে যাও। আমি আবারও বলছি, কি পাবে আমি গ্যারান্টি দিচ্ছি না, আমি কোন রকম বলছি না যে ওখানে জয়েন করে গেলে তোমার বিরাট উপকার হবে, আমি এ কথা একবারও বলছি না। আমি আজকে ক্লাসের শুরুতেও বলেছি যে তুমি ক্লাস করলে তুমি পণ্ডিত হয়ে যাবে, একবারও বলছি না, কিন্তু বৃথা যাবে না। তুমি টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে তোমার কোনো কিছু অপকার হবে না, কোনো ক্ষতি হবে না। উপকার কি হলো না হলো তুমি বলতে পারবে, আমি বলতে পারবো না, ঠিক আছে, আমি বলে দিলে হবে না। তো চলো আমি এই পর্যন্ত রাখলাম, থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আগামীকাল ঠিক রাত 8টায় দেখা হচ্ছে, 8টা থেকে কিন্তু ক্লাস শুরু হবে, অঙ্কের ক্লাস আমি নিজে থাকবো। আর সমস্ত কিছু আমি আগামীকাল A to Z সবকিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো অবশ্যই লাইভ ক্লাস অ্যাটেন্ড করো, লাইভ ক্লাস ছাড়া কোনো কিছু জানতে পারবে না, গ্রুপে কিন্তু কোনো কিছু শেয়ার করা হবে না। থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, গুড নাইট।